ড্রয়িং রুমের সোফায় শুভ্র আর ইমনকে পাশাপাশি বসে থাকতে থেকে রিদি আকাশ থেকে পড়ল। এই তো কিছুক্ষণ আগে শুধু ইমন ছিল, হঠাৎ শুভ্র কোত্থেকে আসলো? ঠিক তখনই রান্নাঘর থেকে রাবেয়া এহসানের কণ্ঠ ভেসে আসলো। তিনি চেঁচিয়ে বললেন, রিদি, তো শুভ্র ভাইকে একটু ওয়াশরুমে নিয়ে যা, ছেলেটা অনেক ক্লান্ত, আমি এখানে কিছু কাজ করছি। রিদি নিজের ভিতরে সবটুকু সাহস সঞ্চয় করে শুভ্রর সামনে এসে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, স্যার, মানে শুভ্র ভাই আপনি? শুভ্র সোফায় আয়েশ করে হেলান দিয়ে বসে সেই চেনা গম্ভীর করে বলে, কেন, আমি কি আসতে পারি না জরিনা সুন্দরীদের বাড়ি? পাশ থেকে ইমন অবাক হয়ে বলল, জরিনা সুন্দরী মানে কি বলছো ব্রো? শুভ্র এবার বাঁকা আসলো। চল ইমন, তোকে একটা গল্প শোনাই। একটা স্যার একটা মেয়েকে তার নাম জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? মেয়েটা উত্তরে বলল, জি স্যার, আমার নাম জরিনা সুন্দরী। বাকিটুকু বলার আগে ইমন হাসতে হাসতে সবাই গড়াগড়ি খেতে লাগলো। হৃদির আগে আর অপমানে কটমট করে শুভ্রের দিকে তাকায়। ইমন হাসতে হাসতে হাঁপিয়ে উঠল, ব্রো, আজকাল নিজের নাম কেউ এমন করে বলতে পারে? আমার জানা ছিল না তো। হৃদি শুভ্র এবার হৃদির লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রহস্যময় সুরে বলে, জানতে চাইবি না মেয়েটাকে? ইমন কৌতূহল নিয়ে বলে, বলো, তার সাথে আমিও একটু দেখা করব, মিস জরিনা সুন্দরী। শুভ্র তখন হৃদির রাগী চোখের দিকে তাকিয়ে সরাসরি তাকে শান্ত গলা বলে, এই যে সামনে দাঁড়িয়ে আছে তোর একমাত্র আদরের বোন, মিস জরিনা সুন্দরী। ইমন চোখ কপালে তুলে চরম বিস্ময় নিয়ে বলল, তার মানে তুমি এতক্ষণ এই বাদরাপুর গল্প করছিলে? শুভ্র ধীর স্থিরভাবে মাথা নাড়ল। ইমন এবার হৃদির দিকে ফিরে এক গাল পৈচাসিক আনন্দ নিয়ে বলল, বাহ বাবা, মিস জরিনা সুন্দরী আপি, কি চমৎকার নাম তো। জরিনা না দিয়ে যদি সখিনা সুন্দরী বলতে, তবে মনে হয় আরও বেশি মানাইতো, তাই না ব্রো? হৃদি এবার ধৈর্যের বাঁধ হারিয়ে সোফার একটা কুশর টেনে নিয়ে ইমনের দিকে সজোরে ছুঁড়ে মারল। দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বলল, বেয়াদব হয়ে গেছিস, নিজের বড় বোনের সাথে ইয়ার্কি মারিস? শুভ্র এবার সোজা হয়ে বসলো। তার কণ্ঠস্বর মুহূর্তে বরফের মতো শীতল আর গম্ভীর হয়ে গেল। সে হৃদির চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলা বলে, ইমন যথেষ্ট ভদ্র, অন্তত তোর মতো না যে ক্লাসের স্যারের সাথে এমন সস্তা মজা করিস। আজ ফুপা আসুক, তোর সব কুকীর্তি আর বেয়াদবি আমি আমার ফুপার কাছে বলবো। হৃদির কথা, শুভ্রের কথা শুনে হৃদির কলিজাটা যেন শুকিয়ে এক ফোঁটা হয়ে গেল। মুখটা মুহূর্তে শ্রাবণের মেঘলা রাতের মতো অন্ধকার হয়ে গেল। শুভ্র যদি সত্যি আব্বুর কাছে সব বলে দেয়, তবে তো আজ কপালে বড়ই দুঃখ আছে। হৃদি একদম মিঙে গিয়ে ভয়ে ভয়ে আমতা আমতা করলো, ভাইয়া বিশ্বাস করুন, আমি তো জাস্ট একটু মজা করছিলাম। হৃদির করুণ মুখটা দেখে শুভ্র মনে মনে বেশ মজা পেল, কিন্তু সে নিজের হাসি চেপে মুখটা আরও পাথরের মতো গম্ভীর করে বলল, মজা? সিরিয়াসলি? ক্লাসের স্যারদের সাথে এমন মজা করিস? তোর মতো বেয়াদবিটাকে ফুপাকে না বলে আমি শান্তি পাবো না। দিদি এবার ভয়ে কাঁপতে লাগলো। আব্বুর রাগের কথা মনে পড়তে তার বুকের ধকপকানি নিয়ে শুভ্রর দিকে তাকে মিনমিন করে বলল, প্লিজ ভাইয়া, আব্বুকে কিছু বলবে না, বিশ্বাস কর, আমি আর কখনো এমন করবো না। শুভ্র এবার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। পাকা চোখে তাকে বলল, বলবো না? তা এতে আমার লাভ কি? শুনলাম ইমন নাকি তোর কাছ থেকে 1,000 টাকা খসিয়েছে, তো আমি কি পাবো? দিদির চোখ কপালে তুলে অস্পষ্ট কি? ইমন আপনাকে সব বলে দিছে? শুভ্র আয়েশ করে বসে বলল, এখন বল আমি কি পাবো? দিদি এবার ইমনের দিকে রাগি চোখে তাকায়, মনে মনে বলে, একে চিবিয়ে খাচ্ছে। ইমন দাঁত বের করে হেসে বলে, কি, আমার দিকে ওভাবে তাকাও কেন? কিছু কইতেও পারবে না? তোমার দুটো গোপন সত্য আমি জানি। এখনকার কথাটা ব্রো না বললেও আমি বলে দিব যে তুমি ক্লাসের স্যারের সাথে সস্তা মজা করো। রিদি বুঝলো আজ সে গর্তে পড়েছে, তো পড়েছে, আজ তো একটা কুমিরের মুখে পা দিয়ে ফেলেছে সে। কেন যে নাম নিয়ে মজাটা করতে গেল। রিদি এবার নিরুপায় হয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলল, আচ্ছা কি লাগবে আপনার? শুভ্র ইমনের দেখে তাকে মুচকি এসে বলল, বলতো ইমন, ওর কাছ থেকে কি নেওয়া যায়? ইমন এবার একটা শয়তানি হেসে মোক্ষম বুদ্ধিতে দিল, ব্রো, তুমি তো অনেক ক্লান্ত, নিশ্চয় শরীরটা ম্যাচ ম্যাচ করছে, তো আপুকে দিয়ে পা টেপাও আর চুল টানো, দেখবে খুব আরাম হবে। এর থেকে বড় শাস্তি আর রিদি আপুর জন্য বড় অপমান আর কিছুই না। রিদির চোখ কপালে উঠে গেল।
ইমনের এমন বাঁকা বুদ্ধি আর শুভ্রের প্রশ্রয় দেখে সেজন্য নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শুভ্র সোফায় আরও আয়েশ করে হেলান দিয়ে বসলো। তারপর ইমনের দিকে তাকিয়ে ধূর্ত হাসিতে বলল, তা খারাপ বলিস রে তুই। যদিও কারো বডি টাচ করা আমার একদম পছন্দ নয়, তবে তুই যেহেতু বলছিস আরাম পাওয়ার কথা, একবার ট্রাই করে দেখি কেমন লাগে। বলে শুভ্র সামনে সেন্টার টেবিলের ওপর আয়েশ করে পা দুটো তুলে দিল। তারপর হৃদির দিকে আর চোখে তাকিয়ে হুকুমের সুরে বলল, মিস জরিনা সুন্দরী, শুনলেনই তো আপনার ভাই কি বললো। সো দেরি না করে তাড়াতাড়ি পা টিপতে শুরু করুন। হৃদি বুঝলো এখন আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এই দুই ভাই মিলে আজ ওকে কোণঠাসা করে ফেলেছে। অভিমানের আগে হৃদির চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু নিরুপায় হয়ে সে ফ্লোরে হাঁটু গেড়ে পড়ল। কাঁপা কাঁপা হাতে শুভ্রা পায়ের উপর হাত রাখল সে। অতি অনিচ্ছায় শুভ্রের পা টিপতে লাগলো হৃদি। শুভ্র ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল, যেন হৃদির হাতের স্পর্শ সত্যি কোনো আরাম বা অন্য কিছু অনুভূতি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ করে শুভ্র যেন বাস্তবে ফিরে এলো। সে এক ঝটকায় পা সরিয়ে দিয়ে সোফায় ছেড়ে শটাং হয়ে দাঁড়িয়ে পড়ল। হৃদির দিকে অগ্নিদৃষ্টি তাকিয়ে রুক্ষ গলায় বলল, হয়েছে, আর পা টিপতে হবে না। তবে মনে রাখিস দিদি, এরপর যদি আর কখনো এমন বেয়াদবি করিস তবে ফুফাকে বলতে হবে না, আমি নিজেই তোকে চড়িয়ে তোর সবকটা দাঁত ফেলে দেবো। কথাটা বলে শুভ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না। গটগট পায়ে করে ড্রয়িং রুম পেরিয়ে নিজের ওয়াশরুমে চলে গেল। হৃদি ফ্লোরে বসে স্তম্ভিত হয়ে ও যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। বস, ভালো করে খবরটা নিয়েছি মেয়েটার। নির্বাণ হাতের ফোন টিপা থামিয়ে বরফ শীতল করে বলল, বল। গার্ড মাথা নিচু করে বলতে শুরু করল, বস, মেয়েটার পুরো নাম তাসনিন হৃদিকা, বাবা ইকবাল হাসান, মা রাবেয়া হাসান, ছোট ভাই ইমন। তাসনিন হৃদিকা বর্তমান ঢাকা রাজউইক উত্তরা মডেল কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। নির্বাণ শান্তভাবে শুনল, তার চোখ মুখে কোনো ভাবান্তর নেই। সেই কেবল সংক্ষেপে বলল, ঠিক আছে, তুই এখন যা। গার্ড চলে যেতে নির্বাণ সোফা থেকে উঠে ধীর পায়ে ব্যালকনিতে এলো। দূর অন্ধকার আকাশের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি ফুটে উঠল তার ঠোঁটে। সে বিড়বিড় করে নিজেকে বলল, তাসনিম হৃদিকা, আপনাকে মরার আগে দু চোখ ভরে একটু দেখার আকাশ সমান ইচ্ছে জেগেছে আমার। আপনি কোন খেতার মূল্য যে এই আরহাম খান নির্বাণের হার্টবিট কাঁপিয়ে দেন। কথাটা বলতেই নির্বাণের চোখ দুটো পাথরের মতো শক্ত হয়ে গেল। চোয়াল শক্ত করে সে দ্রুত পায়ে বাইরে সুইমিং পুলের সামনে এসে দাঁড়ালো। সেখানে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা গার্ডদের সামনে জমের মতো দাঁড়িয়ে সে গর্জে উঠে বলল, 3 দিনের মধ্যে আমার ওই মেয়েটাকে চাই। কীভাবে আনবি, কোত্থেকে আনবি জানি না, তবে যদি ওই মেয়ে না আসে তবে তোদের লাশ যাবে কবরে, এটা মাথায় রাখিস। নির্বাণ একটু থেমে রক্তচক্ষু নিয়ে সবার দিকে তাকিয়ে বলল, আই ওয়ান্ট হার ইন 3 days, আদারওয়াইজ আই উইল কিল ইউ এভরি ওয়ান অফ ইউর, ডু ইউ আন্ডারস্ট্যান্ড। রাতে ডিনার সেরে শুভ্র বেশিক্ষণ থাকলো না। ইকবাল হাসান, রাবেয়া হাসান সাথে কিছুক্ষণ কথা বলে সে বিদায় নিল। ইকবাল হাসান তাকে থেকে যাওয়ার জন্য বেশ জোরাজুরি করলো, কিন্তু সে শুভ্র তার সেই চিরচেনা গাম্ভীর্য নিয়ে জানালো তার জরুরি কাজ আছে। হৃদি দূর থেকে দেখলো শুভ্র একবারের জন্য তার দিকে ফিরেও তাকালো না। মনটা এক নিমেষে বিষণ্ণতায় ভরে গেল। নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। মানুষটা কি কখনোই তাকে বুঝবে না? একরাশ হতাশা নিয়ে বিছানায় গা এলিয়ে দিতে কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল টেরও পেল না। পরদিন সকালে হৃদির ঘুম ভাঙল পাখির কিচিরমিচির আর জানলা ফাঁক দিয়ে আসা কড়া রোদে। চোখ কসলাতে কসলাতে আনমরা ভেঙে ফ্রেশ হয়ে নিল। মেজাজটা আজ বেশ ফুরফুরে। গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নামছিল হৃদি, কিন্তু ড্রয়িং রুমে তাকাতে তার পা দুটো যেন মেঝেতে গেঁথে গেল। সে দেখল ড্রয়িং রুমে রীতিমতো মেলা বসেছে। তার বাবা মার সাথে গম্ভীর মুখে বসে আছেন মামা সোহান চৌধুরী আর মামি সায়রা চৌধুরী, এবং তাদের পাশে চঞ্চল ভঙ্গিতে বসেছে শুভ্রা। শুভ্রা হৃদিকে দেখা মাত্র একগাল হেসে দৌড়িল, কিরে মহারানী, তোর কি এখন ঘুম ভাঙলো? সূর্য তো তোর মাথার উপরে উঠে গেছে। হৃদি বিস্ময় নিয়ে ড্রয়িং রুমের দিকে ইশারা করে বলল, তোরা তোরা কখন এলি? সকাল সকাল চলে এসেছে, অনেক বড় সারপ্রাইজ আছে তোর জন্য। ঠিক তখনই সোহান চৌধুরী বেশ ভড়কে গেলে হৃদিকে ডাকলো, রিদিমা, এদিকে আয় তো। হৃদি একটু ঘাবড়ে গেল।
সবার মুখে কেন জানি আজ অন্যরকম লাগছে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে সোহান চৌধুরীর সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে, আসসালামু আলাইকুম মামা। সোহান চৌধুরী স্নেহের হাসিতে বললেন, ওয়ালাইকুম সালাম। আয় মা, আমার পাশে এসে বস। রীতি গুটি পায়ে গিয়ে সোহান চৌধুরীর পাশে বসলো। সোহান চৌধুরী পরম মমতায় রিদির মাথায় হাত বুলিয়ে দিলেন। সারা ড্রয়িং রুমে তখন পিনপতের নীরবতা। সবার উৎসুক চোখের সামনে তিনি হঠাৎ রিদির চোখের দিকে তাকিয়ে নরম গলে প্রশ্ন করলেন, আমার মেয়ে হবি? সোহান চৌধুরীর রহস্যময় কথার মাথার মধ্যে কিছুই বুঝল না রিদি। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, কি বলছো মামা? আমি তোমার মেয়ে। ছোটবেলা থেকে তো তোমার মেয়ে হয়েই বড় হয়েছি। সোহান চৌধুরী মৃদু হাসলেন। সে হাসিতে ছিল গভীর কোনো সংকল্প লুকিয়ে ছিল। তিনি মাথা নেড়ে বললেন, না রে মা, আমি সেই মেয়ে হওয়ার কথা বলছি না। আমি তো তোকে একেবারে পাকাপাকি আমাদের বাড়ির মেয়ে করে নিতে চাইছি। সোহান চৌধুরী এই ঘোরালো কথা শুধু রীতি নয়, ওর বাবা ইকবাল হোসেন ঠিক ধরতে পারলেন না। তিনি ভুরু কুচকে অবাক হয়ে বললেন, ভাই সাহেব, আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলেন। সোহান চৌধুরী আবার রিদির মাথায় স্নেহের হাত রেখে সরাসরি ইকবাল হোসেনের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলে বললেন, বলতে চাইছিলাম ইকবাল, তোমার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আমার ছেলে শুভ্রের সাথে রিদিমার বিয়ে দিতে চাই। মুহূর্তে পুরো ড্রয়িং রুম যেন একটা বিদ্যুৎ খেলে গেল। রীতি অবাক হয়ে সোহান চৌধুরীর দিকে তাকালো। ঠিক একইভাবে পাথরের মতো জমে গেল ইকবাল হোসেন। সোহান চৌধুরী আবারও পরিষ্কার গলায় ইকবাল হোসেনের উদ্দেশ্যে বললেন, অনেক ভেবে দেখলাম ইকবাল, নিজেদের মধ্যে এমন গুণবতী আর আপন মেয়ে থাকতে কেন বাইরে যাব? তাই তোমার বোন আর আমি ঠিক করেছি রিদির সাথে শুভ্রের বিয়ে দেব। এতে কি তোমার কোনো আপত্তি আছে? ইকবাল হোসেন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। খুশি আর বিস্ময় নিয়ে তিনি বললেন, ভেবে পাচ্ছিলাম না। ঠিক তখন মাঝ থেকে ইমন ফোরন কেটে বলে, রাজি হবে না মানে? 100% রাজি হবে, কারণ আমার আপু তো শুভ্র ভাইকে সেই কবে থেকে ভালোবাসে। যাকে ভালোবাসে তাকে পেতে আবার সমস্যা কী? মুহূর্তে ড্রয়িং রুমে সব কটা চোখ ইমনের উপর গিয়ে পড়ল। দিদি লজ্জায় আর ভয়ে মাটির সাথে মিশে যাচ্ছে। তার মনে হচ্ছে কেউ যেন তার পায়ের তলা থেকে মাটি সরিয়ে এনেছে। ইকবাল হোসেন ইমনের কথা শুনে থতমত খেয়ে বললেন, কি বলছিস এসব? ইমন দমাবার পতন নয়। সে আরও উৎসাহে বলল, আরে হ্যাঁ আব্বু, তোমার এই একমাত্র আদরের মেয়ে শুভ্র ব্রোকে আগের থেকে ভালোবাসতে। বিশ্বাস না হলে আপুকে জিজ্ঞাসা করো। রীতি পাগলের মতো নাচ চুচুক মাথা নাড়তে যাবে তার আগে ইকবাল হোসেন গম্ভীর অথচ নরম গলে রিদির দিকে তাকিয়ে বলে, রিদি, আমি জানি তুই কখনো মিথ্যে বলিস না, এমনকি আমার কাছে কোনো কিছু কখনো বানিয়েও বলিসনি। ইমন যা বলছে তা কি সত্যি? তবে নির্দ্বিধায় বল, কোনো সমস্যা নেই। রিদি মাথা নিচু করে ফেলল। তার হাত দুটো থরথর করে কাঁপছে। বুকের ভেতরটা যেন ড্রাম পেটাচ্ছে। ঠিক এই চরম সংকটের মধ্যে শুভ্রা রিদির একদম গা ঘেঁষে কানে কানে ফিসফিস করে বলল, কিরে, সাহস করে বলেই দি, ভালোবাসার মানুষকে এভাবে হাতের নাগালে পেতে যাচ্ছিস? এই সুযোগ হাতছাড়া করিস না। এরকম সুযোগ জীবনে বারবার আসে না। শুভ্রা কথাগুলো হৃদির কানে যেন মন্ত্রকের মতো কাজ করলো। তার ভিতরে হঠাৎ এক অদ্ভুত তার সাহস চেপে উঠল। যে মানুষটার জন্য সে এত বছরের পর বছর মন কেঁদেছে, আজ তাকে পাওয়ার রাস্তা এতটাই পরিষ্কার। হৃদি এক মুহূর্ত আর দ্বিধা করল না। বুক ভরে শ্বাস নিয়ে মাথা তুলে সরাসরি ইকবাল হোসেনের দিকে তাকিয়ে স্পষ্ট করে বলে, জি আব্বু, আমি ভালোবাসি শুভ্র ভাইকে। কথাটা বলে হৃদির লজ্জা আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। এক দৌড়ে নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে তখন হাসির রোল। ইকবাল হোসেন হাসতে হাসতে ছোঁয়ান চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, ভাই সাহেব, যেখানে আমার মেয়ে আগে থেকে আপনার বাড়ি বউ হওয়ার স্বপ্ন দেখছে, সেখানে আমি কিভাবে না বলি? আর তাছাড়া শুভ্রের মতো এমন হীরা জহরত ছেলে জামা হিসেবে পেতে ভাগ্য লাগে। আমি এই প্রস্তাবে খুশি। দেখতে দেখতে শুভ্র আর রিদির বিয়ে হয়ে গেল। রাত এখন গভীর। রীতি লাল টকটকে বেনারসি শাড়ি পরে ফুলসজ্জার খাটে জড়সড় হয়ে বসে আছে। এটা শুভ্রের রুম। চারিদিকে রজনীগন্ধার তীব্র গান। কিন্তু হৃদির সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র তাকে পছন্দ করে না, এটা জেনেও সে জেদ করে বিয়েটা করলো। শুভ্র কি তাকে আদৌ মেনে নেবে? ভাবতে ভাবতে হৃদির কলিজাটা শুকিয়ে কাট। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। হৃদি ভয়ে চোখ তুলে তাকিয়ে দেখলো শুভ্র ভেতরে ঢুকছে। পরনে বিয়ের জমকালো শেরওয়ানি, চুলগুলো কিছুটা আলু থালু। শুভ্রকে দেখে রীতি দ্রুত চোখ নামিয়ে ফেলল। সে ভাবলো এই বুঝি শুভ্র তেড়ে এসে ওর গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসাবে।
তোর সাহস কী করে হয় আমাকে বিয়ে করা? কিন্তু রিদিকে ভুল প্রমাণ করে দিয়ে শুভ্র একদম শান্ত ভঙ্গিতে রিদির পাশে খাটে বসলো। তারপর খুব ধীর করে বলল, ভয় পাচ্ছিস আমাকে? শুভ্রের এমন কোমল কণ্ঠ শুনে হৃদির কলিজা ছ্যাদ করে উঠল। সে একটু সরে গিয়ে কাঁপা কাঁপা বললেন, না মানে ভয় পাবো কেন আপনাকে? আপনি কি ভূত নাকি যে ভয় পাবো? শুভ্র এবার হৃদির চোখের দিকে তাকিয়ে এক বিচিত্র হাসি আসলো। তারপর নিচু স্বরে বলল, ও ভয় না পেলে তো ভালো, তাহলে আমি আরও খুশি মনে বাসর করতে পারবো। শুভ্রের মুখে এমন কথা শুনে রীতি যেন আকাশ থেকে পড়লো। সে তোতলামি করে বলল, মানে কি বলছেন আপনি? বাসর করবেন মানে? শুভ্র এবার হৃদির একদম গা ঘেঁষে বসলো। ওর শরীরে তপ্ত নিঃশ্বাস হৃদির ঘাড়ে লাগছে। শুভ্র হৃদির কানের কাছে ফিসফিস করলো, বাসর মানে বুঝিস? এই যে আমার রুমে লাল শাড়ি পরে বসে আছিস, এই রাতটাই হচ্ছে বাসর রাত। আজ তোকে অনেক আদর দেবো, অনেক সোয়াদ দেবো। হৃদি এবার ভয়ে খাট থেকে পেঁচাতে পেঁচাতে একেবারে কোনায় চলে যায়। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে কাঁপা গলা বলে, শুভ্র ভাই এসব না করলে না। শুভ্র এবার হৃদির দিকে আরও এগোতে লাগলো। তা কি হয় জান? এই রাতটা নিয়ে আমার কত স্বপ্ন, বউকে আদরে আদরে ভরিয়ে দেবো। এখন তুই যখন আমার বউ, তখন তোকে কথাটা বলে শুভ্র ঝড়ের বেগে হৃদির কাঁধ দুটো খপ করে ধরে ফেলল। হৃদি এবার প্রায় কেঁদে দেয়। শুভ্র ভাই প্লিজ ছেড়ে দিন, আমার ভয় করছে। কিন্তু আজ শুভ্র আজ কোনো কথাই শুনবে না। সে হৃদির কথাকে পাত্তা না দিয়ে এক ঝটকে ওকে কাঁধে নিয়ে শুইয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল হৃদির উপর। হৃদি আতঙ্কে আর ভয়ে গগনবিদারী চিৎকার দিল। এক ঝটকে ধরপড়িয়ে উঠে বসলো হৃদি। বুকের কামড়হালের হাঁপড়ের মতো ওঠানামা করছে, কপাল বেয়ে ঘাম দরদর করছে। সে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে চারদিকে তাকালো। জানলার পর্দা ছিঁড়ে সকালের এই এক চিলতে রোদ এসে পড়েছে ওর বিছানায়। বাইরে পাখির কিচিরমিচির শব্দ। হৃদি হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে বসে রইল। চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো সে তার নিজের রুমে আছে। অর্থাৎ এতক্ষণ যাবৎ সেই বিয়ে, সেই ভয়ঙ্কর বাসর রাত সবই ছিল দুঃস্বপ্ন, কোনো বাস্তবে ভিত্তি নেই। ভাবতে দিদি একটা দীর্ঘশ্বাস ফেলল। হাত দিয়ে কপালে ঘাম মুছতে মুছতে নিজের মনে বিড়বিড় করল, উফ কি ভয়ঙ্কর স্বপ্ন। তাই শুভ্র ভাই তো স্বপ্নেও আমাকে শান্তিতে থাকতে দেবে না। ঠিক তখনই হৃদির ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। হৃদি ধড়বড় করে ফোনটা হাতে নিয়ে দেখলো শুভ্র কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে শুভ্রার ঝাঁঝালো করে বেরিয়েছে, কি রে এখনো আসিসনি কেন? কলেজে কি আজকে আসবে না নাকি? শুভ্রা কথা শুনে হৃদি ফোনের স্ক্রিনে তাকালো। 9:48 বেজে গেছে। হৃদির চোখ তো চরক গাছ। কখন যে বেলা এত গড়িয়ে গেছে সে টের পায়নি। কাল রাতে ওই বিটকেল স্বপ্নের চক্করে পড়ে ওসব উল্টোপাল্টা হয়ে গেছে। সে তাড়াহুড়ো করে শুভ্রাকে বলল, আমি 10 মিনিটের মধ্যে আসছি, তুই দাঁড়া। বলে ফোনটা ছুঁড়ে ফেলে বিছানায় এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। কোনো মতে নাকে মুখে পানি দিয়ে দ্রুত রেডি হয়ে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। পেছন থেকে রাবেয়া এসে অনেকক্ষণ ডাকলো নাস্তা করার জন্য, কিন্তু হৃদি যেন হাওয়ার বেগে ছুটছে, কিছুই কানে গেল না তার। হৃদি হন্তদন্ত হয়ে কলেজে পৌঁছলো। তখন পুরো ঘেমে নেমে একাকার। সোজা নিজের ক্লাসের সামনে এসে এসে পাথরের মতো থমকে গেল। ক্লাসের ভিতর শুভ্রর সামনের দিকে তাকিয়ে অন্তত গম্ভীর মুখে লেকচার দিচ্ছে। শুভ্রকে সামনাসামনি দেখা মাত্র হৃদির সেই রাতের স্বপ্নের কথা মনে পড়ে গেল। সেই লাল শাড়ি, শুভ্রের সেই বাসর রাতের কথা, আর সেই ঝাঁপিয়ে পড়া। হৃদি নিজের কপালে নিজে একটা থাপড়। ইস, শুভ্র ভাইরে যে স্বপ্নে কি না কি বানিয়ে ফেলছি। হৃদি কয়েক সেকেন্ড নিজেকে সামনে নিল। বুক ভরে একটা লম্বা শ্বাস নিয়ে সব আজে বাজে চিন্তা ঝেড়ে ফেলে একদম স্বাভাবিক হওয়ার অভিনয় করলো। তারপর দরজার দিকে এক কদম এগিয়ে গিয়ে বিনীতভাবে ভাবল, মে আই কাম ইন স্যার? শুভ্র লেকচার থামিয়ে ধীর স্থিরে দরজার দিকে তাকালো। শুভ্র সেই তীক্ষ্ণ চাহনি হৃদির শরীরের ভেতর দিয়ে যেন তীরের মতো বিঁধে গেল। শুভ্র বাম হাতের কবজিটা উল্টে ঘড়ির দিকে এক পলক তাকালো। তার চোয়াল শক্ত হয়ে গেল। ক্লাসে পিনপত নীরবতার মাঝে তার গম্ভীর কণ্ঠস্বর ধ্বনিত হলো, কটা বাজে? হৃদি কোনো উত্তর দিতে পারল না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে এলো। সে জানে সে দেরি করে এসেছে। শুভ্র হৃদির নীরবতা থেকে এবার আরো কঠোর গলায় বলে, মিস তাসনিয়া নিবেদিতা, আমি আমি কি আপনাকে কোনো প্রশ্ন করছি? কানে যায়নি আপনার? হৃদি এবার মিনমিন করে অপরাধীর মতো বললে, সরি স্যার, আজ একটু দেরি হয়ে গেছে। শুভ্র হাতে মার্কাস ডেস্কের সজোরে রেখে সোজা হয়ে দাঁড়ালো।
একজন প্রফেশনাল লেকচারের মতো তীক্ষ্ণ আর কর্তব্যপূর্ণ বলে বলল, লেকচার শুরু হওয়ার 20 মিনিট পর ক্লাসে আসাটা আপনার কাছে সেফ? একটু দেরি? ডিসিপ্লিন সম্পর্কে আপনার কোনো ধারণা কি এতটাই নড়বড়ে? দরজার ওখানে কান ধরে দাঁড়িয়ে থাকুন। হৃদি অপমানে আর বিস্ময়ে হাই হয়ে গেল। ক্লাসে সবার সামনে আবার এমন এমন শান্তি। সে আমতা আমতা করে প্রতিবাদ জানতে চাইল। স্যার বললেন, বললাম তো দেরি হয়েছে, মানে পরিস্থিতি। শুভ্র হাত তুলে তাকে থামিয়ে দিল। তাই চোখে মুখে কোনো দয়া বা প্রশ্রয় নেই, অন্তত রুক্ষ স্বরে আদেশ হলো, আই এম নট ইন্টারেস্টেড ইউর চাইল্ডিশ এক্সকিউজ। আপনার ব্যক্তিগত গাফিলতি আমার পুরো ক্লাসে চলবে না। দিস ইজ এ রেপুটেড মডেল কলেজ, নট এ কিন্ডার গার্ডেন। আই হেট হোল্ড ইয়োর ইয়ার্স অ্যান্ড স্ট্যান্ড দেয়ার রাইট নাও। দিদি বুঝলো আজ শুভ্র কোনো ছাড় দেবে না। স্বপ্নে সেই রোমান্টিক মানুষটা আজ বাস্তবে এক জল্লাদ টিচার, আর আসমান জমিনের তফাৎ। দিদি আজ কথা না বাড়িয়ে সবার সামনে মাথা নিচু করে কান ধরল। লজ্জায় আর রাগে তার লাল গাল দুটো লাল হয়ে গেছে। ক্লাস শেষ করে সাথে সাথে শুভ্র ডায়েরিটা বগলে চেপে গট গট করে বেরিয়ে গেল। একবার পেছন ফিরে তাকালো না। রিদির জন্য খাঁচা থেকে ছাড়া পাওয়ার পাখির মতো ধপ করে শুভ্রার পাশে গিয়ে বলল। তার মুখটা রাগে লাল হয়ে গেছে। ফিস ফিস করে শুভ্রকে যা ইচ্ছে তাই গালি দিতে শুনল। অমনোযোগটা কি ভেবেছে ও নিজেকে? সামান্য 10-5 মিনিটের জন্য ক্লাসের সামনে সবার সামনে কান ধরিয়ে রাখলো। খাবিস কোথাকার! ভালোবাসি বলে যা ইচ্ছে তাই শাস্তি দে, দেখিস আমিও একদিন শাস্তি দেবো, সেদিন কাঁদবি শালা আমার জন্য। এদিকে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে শুভ্র ঠোঁটে এক চিলতে হাসি ফুটল। হৃদির সেই অসহায় মুখ, রাগী চাহিনিটা মনে পড়তে কঠোরভাবে যেন এক নিমিষে কর্পূরের মতো বয়ে গেল। শুভ্র হেসে বিড়বিড় করলো, পাগলি একটা। কিছুক্ষণ পর ক্লাসে প্রিন্সিপাল স্যার ঢুকলেন। পিনপত নীরবতার মাঝে তিনি ঘোষণা করলেন, প্রতি বছরের মতো এবারে কলেজে বার্ষিক সাংস্কৃতিক বসন্ত অনুষ্ঠান হতে যাচ্ছে। সপ্তাহব্যাপী এই উৎসবে নাচ, গান, নাটক আর আবৃত্তি থেকে শুরু করে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রিন্সিপাল স্যার বলেন, এই উৎসবে আমাদের কলেজের ঐতিহ্য। আমি চাই প্রত্যেকে কোনো না কোনো ইভেন্টে অংশগ্রহণ করুক। কার কী প্রতিভা আছে সেটা দেখানোর এটাই সুযোগ। মনিটর সবার নাম এটা অ্যাটলিস্ট লিখে আজ বিকেলের মধ্যে আমাদের টেবিলে দাও। প্রিন্সিপাল স্যার চলে যেতে ক্লাসে শোরগোল শুরু হলো। শুভ্রা হৃদির কোনোতে একটা ধাক্কা দিয়ে ফিসফিস করলো, কিন্তু হৃদি তুই তো সুন্দর গান করিস, এবার কিন্তু নাম লেখাতে হবে। কে জানে, হয়তো বিচারকের আসনে শুভ্র হয়ে থাকতে পারে। শুভ্রর নাম শুনে হৃদি আবারও খেপে হলো। ও যদি বিচারক হয় তবে আমি স্টেজে গান গাইব না, বরং উপর দিয়ে স্টিম রোলার চালাবো। শুভ্রা হৃদির রাগী চেহারা দিকে তাকে মুচকি এসে টিপনি কেটে বলল, ইস, আমার ভাইয়ের উপরও তোর এত রাগ কেন? তোর ভাই তো শুধু তোকে ডিসিপ্লিন শেখাতে চেয়েছিল। হৃদি এবার যেন ফেটে পড়ল। হাত পা নেড়ে চোখ মুখ কুচকে রীতিমতো শুভ্রার নামে নালিশ করতে শুরু করলো। দেখিস না, খালি উঠতে বসতে ধমক দেয়, তার উপর সামান্য একটু ভুলের জন্য ক্লাসের সামনে ওভাবে শাস্তি দিতে 1 সেকেন্ডও বুক কাঁপলো না। আরে বাবা, ওকে ভুল করে টিচার না বানিয়ে যদি আদালতের জাজ বানানো হতো তবে রক্ষে ছিল না। অপরাধীরা আর আর জন্মে এই পৃথিবীর চাক্ষুষ দেখতে পারতো না। জেলের ঘানটা আনতে আনতে হাড়গোড় সব পাপেট হয়ে যেত। আর ওর সামনে কেউ যদি ভুলেও টু শব্দ করতো তবে নিঘাত ফাঁসির আগে 4বার কান ধরিয়ে উঠবোস করতো। রিদির এই কথা বলে স্টাইল দেখে শুভ্রা হেসে অস্থির। রিদি তখনও থামছে না, গড় গড় করে বলতে লাগলো, তোর ভাই তো মানুষ না, ও হলো জ্যান্ত একখানা ডিসিপ্লিন মেশিন। চার্জ ফুল গেলে মনে হয় ধমক দিয়ে আবার চার্জ বেরিয়ে নেয়। জাস্ট ভাব, জজ সাহেবের চেয়ারে বসে গম্ভীর মুখে বলছে, অর্ডার অর্ডার অর্ডার। আসামি কেন 10 মিনিট দেরিতে কাঠগড়াতে ওকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা। উফ, কি জঘন্য চিন্তা ভাবনা। কেটে গেল কিছুদিন। এই কয়দিনের জন্য রিদির জীবনে সবচেয়ে কষ্টের সময়। শুভ্র এক মুহূর্তের জন্য রিদিকে ছাড় দেয়নি। রিদি সামান্য একটু কলম ফেললে বা খাতার পাতা উল্টে দেরি করলে শুভ্র যেন ওত পেতে থাকতো ওকে শাস্তি দেওয়ার জন্য। শুভ্রের তো এটা নেশা হয়ে দাঁড়িয়েছে। রিদিকে রাগালে ওর চোখের সেই আগুনের ফুলকি দেখতে ওর দারুণ লাগে। এদিকে রিদি মনে মনে শুভ্রের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে গালি দিতে দিতে। রাগ এতই চরমে উঠে যে রিদি ভুলে যায় সে নিজেও
কোনো না কোনোভাবে শুভ্রের ওই একই গোষ্ঠীর অংশ। আজ কলেজে সেই বিহুল প্রতীক্ষিত বসন্ত উৎসব। হৃদিদের বাড়িতে সকাল থেকে সাজসব। শুভ্রা, রিয়া, ভাবনা আর মিথি সবাই হাজির। সবার পরনে বাসন্তী আর যার যার পছন্দের রঙের শাড়ি। ওরা সবাই মিলে রিদিকে চেপে ধরছে শাড়ি পরার জন্য, কিন্তু রিদি ওই শাড়ির কথা মনে পড়লে শুভ্র সেই কাকজেবরার অপমানের কথা মনে পড়ে যায় আর গা রিরি করে ওঠে। কিন্তু রিয়ারাও দমবার পাত্র নয়। রিয়া মুখটা বাংলার পাঁচের মতো করে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে, দেখ দিদি, তুই যদি আর শাড়ি না পরিস তবে আমরা এখনই সব খুলে ফেলবো। আমরাও কত শখ করে এই সাজটা দিয়েছি তোর জন্য। যদি আমাদের সব মাটি হয় তবে আমার খুব কষ্ট পাবো রে। ভাবনার পাশ থেকে ফোড়ন কাটলো, একদম নিজের বান্ধবীদের এটুকু আবদার রাখতে পারবে না? এত সব ইমোশনাল ড্রামার সামনে রিদি আর টিকতে পারল না। হার মেনে সে আলমারি থেকে শুভ্রের দেওয়া সেই নীল রঙের জর্জের শাড়িটা বের করলো। ভাবনা খুব যত্ন করে রিদিকে শাড়িটা পরিয়ে দিল। কুচিগুলো এমনভাবে নিখুঁতভাবে বসালো যে রিদির ছিপছিপে গরনের শাড়িটা যেন লেপটে দিল। রিয়া রিদির ঘন কালো চুলগুলো ব্রাশ করে পিছনের উপর ছেড়ে দিল। সেই চুলে অবলীলে ওর হাঁটুর নিচে এসে নেমে এলো। শুভ্রা এবার রিদির মেকআপের দায়িত্ব নিল। একদম হালকা টাচ আপ, গালে স্লাইড ব্লাশ আর চোখে ঘন করে কাজল লেপে দিল। সবশেষে রিদি যখন আয়নার সামনে দাঁড়ালো, নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই থমকে গেল। নীল শাড়ির সাথে রুপোলি কাজ করা স্লিভলেস ব্লাউজ, কানে বড় ঝুমকো আর কপালে একটা ছোট্ট টিপ। খোলা চুলের মাঝখানে নীল শাড়ি পরা মেয়েটাকে কোনো মানবী নয়, বরং আকাশ থেকে নেমে আসা কোনো পরী মনে হচ্ছিল। শুভ্রা রিদির চিবুক ছুঁয়ে বলল, আজ আমাদের এই নীল পরীকে দেখে কার যেন হার্টবিট বন্ধ হবে তা শুধু আল্লাহ জানে। হৃদয় আয়নায় নিজেকে দেখছিল আর ভাবছিল, ওই খাবিশ শুভ্র ভাইকে আজকেও তাকে কাক বলবে। সবচেয়ে চার মূর্তির এই রূপসী বাহিনী বাড়ি থেকে বেরিয়ে কলেজের গেটে পা রাখলো। নীল শাড়িতে হৃদি যখন ধীর পায়ে কলেজের মেন গেট দিয়ে ঢুকলো, মনে হলো পুরো ক্যাম্পাস বাতাসের গতিতে যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। গেটে দাঁড়িয়ে থাকা সিনিয়র জুনিয়র সব ছেলেদের তখন তখন হৃদির উপর আঠার মতো আটকে আছে। কেউ হা করে তাকিয়ে আছে, কেউ বা নিজেদের মধ্যে কনুই দিয়ে ঘুঁতো মারছে। সারা কলেজ আর রঙিন সাজে সেজেছে। চারপাশে উজ্জ্বল আলো, ছাত্রছাত্রীদের আড্ডা আর হাসিতে মুখরিত চারপাশ। ঠিক তখনই পার্কিং এরিয়া দিয়ে কলেজের ভিতরে ঢুকলো শুভ্র। আজ সে কোনো লেকচারার নয়, কোনো সে হাই প্রোফাইল সিনেমার হিরো সেট থেকে সরাসরি উঠে এসেছে। শুভ্রের পরনে আজ কুচকুচে কালো রঙের একটা প্রিমিয়াম কটন পাঞ্জাবি, যার হাতগুলো কোনোই পর্যন্ত ফোল্ড করা, সাদা ফিটিং জিন্স আর পায়ে ব্রাউন লেদার শু। বা হাতে একটা পরিচিত ঘড়ি নেই, আজ তার জায়গা নিয়েছে একটা দামি স্মার্ট ওয়াচ। চুলগুলো জেল দিয়ে নিপুণভাবে স্পাইক করে সেট করা, আর চোখে দামি ব্ল্যাক সানগ্লাস। শুভ্র যখন সানগ্লাসটা খুলে রাখলো, তখন তার ধারালো চাউনি আর সুঠাম দেহের বলিষ্ঠতা দেখে অনেক মেয়ের হার্টবিট যেন মিস হয়ে গেল। কলেজে অর্ধেকের বেশি মেয়ে তো অনেক আগের থেকে ওর উপর ক্রাশ খেয়ে বসে আছে। আর আজ তারা এই সাজ দেখে মনে হচ্ছে তারা নতুন করে প্রেমে পড়ার সিরিয়াল দিচ্ছে। কিন্তু শুভ্রের সেই বিধ্বংসী রাগ আর গম্ভীর ব্যক্তিত্বের কথা ভেবে কেউ টু শব্দ করার সাহস পাচ্ছে না। এই যেন কোনো এক মূর্তমান রহস্য, যার আভিজাত্য সবাই মুগ্ধ, কিন্তু ব্যক্তিত্ব সবাই তটস্থ। শুভ্র পকেট থেকে ফোনটা বের করে ঈশানকে কল করলো। ফোনটা কানে চেপে গম্ভীর মুখে কথা বলতে বলতে সে টিচারদের জন্য নির্ধারিত ভিআইপি প্যান্ডেলের দিকে এগিয়ে যেতে লাগলো। শুভ্র যখন লম্বা কদমে হেঁটে যাচ্ছিল, অনেক মেয়ে হা করে ওর দিকে তাকিয়েছিল। কেউ হয়তো ফিসফিস করে বলছে, উহ, শুভ্র স্যার আজ কি ড্যাশিং লাগছে। আবার কেউ স্রেফ ওর ব্যক্তিত্ব মোহিত হয়ে তা অপলকহীন তাকিয়ে রইল। কিন্তু শুভ্রের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ঈশানকে দ্রুত কলেজে আসতে বলে ফোনটা পকেটে ঢুকিয়ে সোজা নিজের আসনে গিয়ে বলে পড়ল। এদিকে রিদিরা বসার স্টেশনে পৌঁছে গেছে। চার বান্ধবী মিলে আড্ডায় মশগুল হলো। হৃদির মনটা কেমন জানি কুগাইছে। অনুষ্ঠান শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। এর মধ্যে ঈশান কলেজে এসে পৌঁছলো। ঈশান আজ কালো পাঞ্জাবিতে বেশ জমকালো সাজে এসেছে। ওকে আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ঈশান এসে সরাসরি শুভ্রের পাশে চেয়ারে বসলো। দুই বন্ধুর আভিজাত্য যেন পুরো স্টেজ কাঁপিয়ে দিচ্ছে। ধীরে ধীরে অনুষ্ঠানের পর্দা উঠলো। নাচ, আবৃত্তি আর ছোট নাটকের পদ্মগুলো একের পর এক শেষ হলো। দর্শকরা করতালিতে মেতে উঠছে। যখন গানের পর্ব শুরু হলো, তখন হঠাৎ মাইকে স্পষ্ট স্বরে
ঘোষণা হলো, এবার আমাদের মঞ্চ মাতাতে আসছে তাসনিন নিধি। শুভ্র নামটা শুনে হৃদির বুকটা ধক করে উঠল, হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। সেদিনে শুভ্রা আর রিয়া জোর করছিল বলে ওর নামটা দিয়েছিল ঠিকই, কিন্তু এখন হাজারো মানুষের সামনে স্টেজে উঠতে গিয়ে ওর কলিজা শুকিয়ে যাচ্ছে। ও গান শিখেছে ঠিকই, ওর গলাও চমৎকার, কিন্তু এই মুহূর্তে ওর মনে হচ্ছে ও এক লাইনও গাইতে পারবে না। হৃদির এমন আড়ষ্টটা হয়ে বসে থাকে দেখে শুভ্রা এবার তাগদা দিয়ে বলে, কি হলো, যা যা না। হৃদয় আমতা আমতা করে বলে, কাঁপা গেল বলে, আমার খুব ভয় করছে রে, এত মানুষের সামনে যদি ভুল করে ফেলি। রিয়া ওর হাতটা শক্ত করে চেপে ধরার সাহস যুগে বলল, আরে কিচ্ছু হবে না, তুই যাস স্টেজ নিয়ে মাইক্রোফোনটা হাতে নিবি আর সব ভুলে চোখ বন্ধ করে গেয়ে উঠবি, তুই পারবি, যা। বন্ধুদের ঠেলায় আর ইমোশনাল সাপোর্টে হৃদি কোনো মতে নিজেকে সামনে নিয়ে ধীর পায়ে মঞ্চে উঠে এলো। তখন শুভ্রর ধ্যান ফোন স্ক্রিনে, সে নিচু হয়ে এক মনে ফোন টিপছিল। হৃদি কাঁপতে কাঁপতে ধ্যান থেকে মাইক্রোফোনটা হাতে নিল, কয়েক সেকেন্ড গভীর শ্বাস নিয়ে নিজের শান্ত করার চেষ্টা করলো। তারপর চারপাশে সব কোলাহল ছাপিয়ে চোখ দুটো শক্ত করে বদ্ধ করে সুরের মূর্ছনায় গেয়ে উঠল, তুমি আমার এমনি একজন, যারে এক জন্মে ভালোবেসে ভরবে না এমন। এই মাধুরী ও মায়াবী চিকন কণ্ঠটা কানে যেতে শুভ্র ঝড়ের গতিতে মঞ্চের দিকে তাকালো। তার তাকাতে তার পৃথিবীটা যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। স্টেজে দাঁড়িয়ে নীল শাড়ি পরা এক অপরূপা বালিকা, যার চোখ দুটো বন্ধ, বাতাসে অবাধ্য চুলগুলো অবলেরে উঠছে আর ঠোঁট দুটো গানের ছন্দে কাঁপছে। শুভ্রের বুকের ভেতরটা যেন ওলটপালট হয়ে গেল। এই সেই চঞ্চল হৃদি, যাকে সে উঠতে বসতে ধমক দেয়। নীল শাড়িতে ওকে আজ বাস্তবের কোনো পরী ছাড়া কিছুই মনে হচ্ছে না। শুভ্রের হৃদস্পন্দন হু হু করে বেড়ে গেল। সে পৃথিবীর সব কিছু ভুলে গেল, অপলক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে রইল। এদিকে হৃদি নিজের গানের জগতে ডুবে গিয়ে গেয়ে চলল, এক জন্মের ভালোবাসা, এক জন্মের কাছে আসা। গানের শেষ রেশটুকু বাতাসে মিলিয়ে যেতে পুরো অডিটোরিয়ামের করতালিতে ফেটে ধরল। হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। দ্রুত মাইক্রোফোনটা স্ট্যান্ডে রেখে প্রায় দৌড়ে স্টেজ থেকে নেমে এলো। বুকের ভেতরটা যেন আস্ত একটা ড্রাম সেট হয়ে গেছে। সে ভিড় এড়িয়ে সোজা কলেজের করিডর দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে হৃদি হাঁপাচ্ছিল। নিজের এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো আর নীল শাড়ির কুচিগুলো ঠিক করে নিল। নিজেকে সামনে নিয়ে হৃদি যেই না বের হতে, অমনি ঘটল এক অঘটন। হঠাৎ করে ওর বাঁ হাত কেউ একজন লোহার মতো শক্ত কবজিতে টান দিল। হৃদি কিছু বুঝে ওঠার আগে একজোড়া শক্তশালী হাত ওকে সজোরে দেওয়ালের সাথে চেপে ধরল। আতঙ্ক ও বিস্ময়ে হৃদির চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। কয়েক সেকেন্ড কাটল পিনপতন নীরবতা। হৃদি অনুভব করলো ওর মুখের খুব কাছে কারো তপ্ত নিঃশ্বাস পড়ছে। গায়ে সেই পরিচিত পারফিউমের ঘ্রাণটা নাকে আসতে হৃদি ধীরে ধীরে চোখ মেলল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ নয়, স্বয়ং শুভ্র। শুভ্রর চোখে আর সেই কড়া লেকচারের শাসন নেই, বরং সেখানে এক অদ্ভুত ঘোর লাগা নেশাতুর দৃষ্টি। সে পলক চেয়ে আছে হৃদির দিকে। হৃদির মনে হলো শুভ্র সেই চোখের মণিতে সে যেন ডুবে যাচ্ছে। শুভ্র এক হাত হৃদির ঠিক অন্য পাশের দেওয়ালে শক্ত করে চেপে ধরে, আর অন্য হাত দিয়ে হৃদির কবজি মুঠোর ভিতর বন্দি করে রেখেছে। দুজনের নিঃশ্বাস একে অপরের উপর আছড়ে পড়ছে। শুভ্রের দীর্ঘশ্বাসের উত্তাপ হৃদির কপাল আর চিবুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে। শুভ্র হৃদির চোখের গভীর এভাবে তাকিয়ে আছে, যেন হৃদির হৃদস্পন্দনের প্রতিটি শব্দ শুনতে পাচ্ছে। হৃদির এই ঘোর লাগা দৃষ্টির সামনে অসহায় হয়ে কাঁপতে লাগলো। শুভ্র আরও একটু ঝুঁকে এলো। ওর ঠোঁট এখন হৃদির কপালের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। শুভ্র একদম নিচু খসখসে গলায় প্রশ্ন করলো, শাড়ি পরছিস কেন? শুভ্রের এই রহস্যময় আর ঘোর লাগা কথাটার মাথা মুন্ডু হৃদি কিছুই রিজু বুঝে উঠতে পারলো না। সে কপাল ভাঁজ ফেলে অবাক হয়ে বলল, মানে আপনি কি বলতে চাইছেন? শুভ্র চোখে সেই নেশাতুর মায়ের মুহূর্ত বদলে গিয়ে এক মুহূর্তে কঠোরতার রূপ নিল। সে দাঁতে দাঁত চেপে বলল, মানে এটাই শাড়ি পরছিস কেন? তোকে শাড়ি পরতে আমি নিষেধ করেছিলাম, মনে নেই তোর? দিদি এবার একটু অবাক হলো। শুভ্রের এমন অদ্ভুত শাসনে তার ভেতরটা যেন বিদ্রোহ হয়ে উঠল। সে ভুরু কুচকে বলল, শাড়ি পরলে সমস্যা কোথায় আপনার? শুভ্র হৃদির আরও কাছে এসে ওর নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করলো। সে গম্ভীর গলায় আদেশ করে বলল, না তুই পড়বি না, ব্যাস এই মুহূর্তে তুই বাড়ি যাবি। এই উৎসবে তোর আর কোনো থাকার দরকার নেই।
হৃদি এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সারাক্ষণ এই মানুষ শাসন আর ধমক সইতে সইতে সে ক্লান্ত। সে জেদি গলে চিবিয়ে চিবিয়ে বলল, আমি শাড়ি পরবো কি না পরবো আপনি বলার কে? আর আমাকে শাড়িতে ভালো দেখা গেল নাকি খারাপ সেটা একান্তই আমার বিষয়। আমার ব্যক্তিগত ব্যাপারে আপনি কেন নাক গলাচ্ছেন? হৃদির মুখে মুখে এমন তর্পণা শুনে শুভ্র নিজেকে যেন আর কন্ট্রোল করতে পারল না। এক ঝটকায় হৃদির দু হাত শক্ত করে ধরে ওকে একদম দেওয়ালের সাথে মিশিয়ে ফেললো। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে করতে হেসে বলল, আই সেড আমি শাড়ি পরতে বারণ করেছি মানে তুই পরবি না। জাস্ট শাট আপ অ্যান্ড গো হোম। শুভ্রের এমন আচরণ রীতি এক মুহূর্তের জন্য ভয় পেল, পরক্ষণের রাগে ফেটে পড়ল। সে চেঁচিয়ে বলল, কেন এমন করছেন শুভ্র ভাই? আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আমার জীবন আমার চলাফেরা নিয়ে কেন আপনি এভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? আমার কি কোনো স্বাধীনতা নেই? শুভ্র এবার প্রচণ্ড ধমকে উঠল, ডোন্ট আউট আর্গু উইথ মি। তোকে শাড়ি পরতে না করছি মানে শাড়ি পরবি না, দ্যাটস ইট। দিদি এবার সর্বশক্তি দিয়ে শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার চোখ তখনও জল আর জেদ দুটোই খেলা করছে। সে একদম জেদি গলায় স্পষ্ট জানিয়ে দিল, পড়বো, 100 বার পড়বো। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। যাকে ভালোবাসেন না তাকে শাসন করার অধিকার আপনাকে কে দিয়েছে? দিদির এইভাবে মুখে মুখে তর্ক করাটা শুভ্র কোনোভাবে মেনে নিতে পারল না। রাগে ওর মাথায় হিতাহিত জ্ঞান রাগগুলো ধপধপ করছে। হিতাহিত জ্ঞান হারিয়ে শুভ্র সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদির নরম গালে। পুরো করিডোরে শেষ থাপ্পড়ের শব্দ প্রতিধ্বনিত হলো। হৃদি যন্ত্রণায় গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র ওর দিকে আঙুল উঁচিয়ে শাসনের গলায় বলল, আমার সাথে মুখোমুখি তর্ক একদম করবি না। তোকে দ্বিতীয়বার ওয়ার্নিং দিচ্ছি, আর তৃতীয়বার পড়লে আমার চেয়ে খারাপ কেউ হবে না। শোন, এই মুহূর্তে কলেজ থেকে বাড়ি যাবি, না যাস তবে গুনে গুনে 50টা থাপ্পড় খাবে আমার হাতে। গেট আউট। হৃদির চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। অপমানে আর ব্যথায় ওর শরীর রিরি করে উঠল। সে তেজদীপ্ত চোখে শুভ্রের দিকে তাকে ভাঙা গলায় বলে, মারতেই পারেন, তবুও ভালোবাসতে তো আর পারবেন না। ঠিক আছে, যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আপনাকে, আপনার মতো একটা পাথর আর নিষ্ঠুর মানুষকে ভালোবাসাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বলে হৃদি এক দৌড়ে ওয়াশরুমের থেকে বেরিয়ে গেল। কারো সাথে কথা না বলে বান্ধবীকে না জানে কাঁদতে কাঁদতে কলেজের মেন গেট দিয়ে বেরিয়ে গেল। ওদিকে শুভ্র যে হাত দিয়ে দিদিকে মেরেছে সেই হাতটা দিয়ে সজোরে দেওয়ালে একটা ঘুষি মারল। ওর চোখ দুটো তখন টকটকে লাল। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করলো, পাগল করে দিচ্ছিস তুই আমাকে। কেন বুঝিস না তোর এই রূপ আর সাজ আমি ছাড়া অন্য কারো দেখা বারণ। কাউকে দেখতে দিব না আমি তোকে। তুই শুধু আমার মনমোহিনী, তুই আমার। এদিকে হৃদি রাস্তা দিয়ে হাহাকার করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। চারপাশে কোনো খেয়াল নেই ওর। নীল শাড়ির আঁচলটা লুটিয়ে পড়ছে, কিন্তু সেদিকে ওর ভুক কেমন। হাঁটতে হাঁটতে সে একটা নির্জন নিরিবিলি রাস্তার মোড়ে এলো। হঠাৎ একটা কুচকুচে কালো রঙের দামি গাড়ি ওর গা ঘেঁষে এসে ব্রেক করলো। হৃদি কিছু বুঝে ওঠার আগে গাড়ির দরজা খুলে একজন লোক বেরিয়ে গেল। চোখের পলকে সে হৃদির মুখে একটা ক্লোরোফর্ম মাখানো রুমাল চেপে ধরল। হৃদি গোঙানোর চেষ্টা করলো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ওর শরীর অবশ হয়ে গেল। লোকটা ওকে পাজাকলো করে গাড়ির পেছনের সিটে ছুঁড়ে ফেললো। মুহূর্তের মধ্যে গাড়িটা স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে অনেক দূরে মিলিয়ে গেল। রাস্তার এক কোণে পড়ে রইল হৃদির চুলের একটা ক্লিপ আর হাতের ফোন। হৃদিকে হন্যে হয়ে না দেখে শুভ্রা, রিয়া, ভাবনা, মিথি বড় মাঠটার দিকে বেরিয়ে গেল। চারিদিকে মানুষের ভিড়, সবাই আলাদা আলাদা জায়গা করছে। স্থির মনে দ্রুত হাঁটতে হাঁটতে আচমকা কার সাথে যেন বেশ জোরে সোরে ধাক্কা খেল শুভ্রা। বিরক্তির চরমে থাকা শুভ্রার সামনে কে দাঁড়িয়ে আছে তা না দেখে ঝাঁঝালো গেলে বলা, আব্বা কানা নাকি, দেখেন না চোখে? এদিকে ঈশান ধাক্কা খেয়ে প্রচণ্ড বিরক্ত। মেজাজটা এমনিটি খিটখিটে হয়েছিল, তার উপর এমন কর্কশ মেলেই কণ্ঠ শুনে যেই না কড়া কিছু বলতে যাবে অমনি শুভ্রার দিকে তাকিয়ে তার কণ্ঠস্বর যেন গলার কাছে আটকে গেল। কালো শাড়িতে মোড়ানো শুভ্রাকে আজ অন্যরকম লাগছে। দুহাত ভরে পরা কালো চুড়িগুলো যেন ওর গায়ের রঙের সাথে মিলে এক অদ্ভুত মায়া তৈরি করছে। ঈশান নিজের অজান্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটার দিকে। এতক্ষণে শুভ্রা খেয়াল করলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে। কালো পাঞ্জাবিতে ঈশানকে দেখে শুভ্রা এক মুহূর্তের জন্য সব ভুলে গেল। পাঞ্জাবির হাতাগুলো কোনোই পর্যন্ত নিখুঁতভাবে ফোল্ড করা, চুলে পরিপাটি কাট হিসাবে সব মিলিয়ে ঈশানকে আজ বড্ড বেশি হ্যান্ডসাম লাগছে। ঈশানকে ওভাবে
অপলক নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্র একটু অপ্রস্তুত হয়ে গেল। তারপর সামনে নিয়ে ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ও হ্যালো ঈশান ভাইয়া, এই জগতে আসেন নাকি মঙ্গল গ্রহে চলে গেছেন? তুড়ি শব্দে ঈশানের ঘোর কাটল। মুহূর্তে সে নিজেকে সামলে নিয়ে মুখটা পাথরের মতো গম্ভীর করে ফেললো। তারপর তাচ্ছিল্য সুরে বলল, পৃথিবীতে বাস করে দাঁড়িয়েছি এই শক্ত মাটিতে, তাহলে এই জগতে থাকবো না তো কোথায় থাকবো? শুভ্রা ঠোঁট উল্টে বাঁকা হাসলো। তাহলে ওভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে কে দেখছেন? ঈশান নিজের ধরা পড়ে যাওয়া অস্বস্তিটা ঝেড়ে ফেলার জন্য গলার স্বর কিছুটা চালিয়ে বলল, শুভ্রা তুমি তো জ্যান্ত মানুষ, তোমাকে কি দেখাও বারণ? শুভ্রা এবার যেন মোক্ষম সুযোগ পেল, সে ছাড়ার পাত্রী নয়। সে ফোন করলো, হ্যাঁ দেখা যায়, তবে ওইভাবে হাঁ করে দেখার কি আছে? যেভাবে তাকিয়েছিলেন তাতে আপনার মুখে মশা ঢুকে গেলেও আপনি টের পেতেন। শুভ্রা এই অনার্গল তর্কাতর্কি একসময় ঈশান ভালো লাগতো, কিন্তু এখন সে চরম অস্থির। এদিকে বস অর্থাৎ শুভ্রকে কোথাও খুঁজে পাচ্ছে না। তার উপর শুভ্রের এই বকবকানি ঈশানের আরও বিরক্ত করছে। সে হাল ছেড়ে দেওয়ার মতো করে দু হাত তুলে বসলো। আচ্ছা বাবা, সরি, তাকে ভুল হয়ে গেছে, এবার মাফ করে বোন, দয়া করে মাফ করে দাও বলে ঈশান তিতি বিরক্ত হয়ে উল্টো ঘুরে হনন করে হাঁটতে লাগলো। কিন্তু নিস্তার নেই। পিছন পিছন শুভ্রাও সমান তালে হাঁটতে শুরু করলো। ঈশান আর চোখে শুভ্রাকে আসতে দেখে হঠাৎ থমকে দাঁড়িয়ে ভুরু কুচকে কর্কশ বলে, কী হয়েছে, আমার পিছু নিচ্ছ কোনো? শুভ্রা এবার কিছুটা গম্ভীর হয়ে চারপাশটা দেখে নিয়ে বলে, আপনি কি কাউকে খুঁজছেন? ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত দিয়ে বলে, হ্যাঁ বসকে খুঁজছি। হুট করে কোথায় যে গায়েব হয়ে গেল লোকটা। শুভ্রা এবার বেশ অবাক হলো। সে চোখ বড় বলে, কি আপনি ভাইয়াকে খুঁজছেন? আর আমি তো রিদিকে খুঁজছি। দুজনে গায়েব, চলেন দুজনে মিলে একসাথে খুঁজি। ঈশান আর কোনো কথা বাড়ালো না, গট গট করে সামনের দিকে এগোতে লাগলো। শুভ্র দমবার পাত্রী নয়। ঈশান লম্বা লম্বা কদমের সাথে তাল মিলিয়ে প্রায় দৌড়াতে মতো করে হাঁটছে আর সামনে বকবক করছে। ঈশান কান ঝালাপালা হওয়ার জোগাড়। সে এসবের দিকে কান না দিয়ে চুপচাপ আশেপাশে তীক্ষ্ণ নজরে শুভ্রকে খুঁজে বেড়াচ্ছে। শুভ্র ঈশানের লম্বা কদমে সাথে তাল মিলিয়ে গিয়ে রীতিমতো হিমশিম করছে। শাড়ির কুচিগুলো বারবার পায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। জর্জের শাড়ি সামলাতে এমনি কঠিন। হঠাৎ হাঁটতে হাঁটতে এক মোক্ষম জায়গায় কুচি পা আটকে গেল শুভ্র। সে টাল সামলাতে না পারে সামনের দিকে উবুর হয়ে পড়ে যেতে লাগলো। ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, ঈশান ভাই! ঈশান পেছন ফিরে শুভ্রাকে ওভাবে পড়ে যেতে থেকে নিজের সবটুকু শক্তি দিয়ে দৌড়ে এলো। শুভ্রাকে পড়ার হাত থেকে বাঁচালে সে দুই হাত বাড়িয়ে ধরল ঠিকই, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শুভ্রা আজকে নিজের শরীরটা পুরো ভারটা ঈশানের উপর ছেড়ে দিল। হুট করে আসা এই প্রচণ্ড ভার ঈশান সামলাতে না পারল। দুজনে টাল খেয়ে পেছনের দিকে উল্টে মাঠের নরম ঘাসের উপর আছড়ে পড়ল। শুভ্রা সজোরে আছড়ে পড়ল ঈশানের বুকের উপর। ঈশান পিঠ আর কোমর গিয়ে ঠেকলো শক্ত মাটিতে। যন্ত্রণার মুখটা বিকৃত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে কোমরে এক হাত চেপে ধরে কুঁকি উঠল, হায় আল্লাহ, আমার কোমরটা মনে হয় গেল। শুভ্রা ভয়ে আর লজ্জায় ঈশানের বুকের উপর জমে আছে। তার নিঃশ্বাস আছড়ে পড়ছে ঈশানের গলায়। ঈশান যন্ত্রণা ছটপট করতে করতে শুভ্রার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা একদম থম মেরে আছে। ব্যথার চোটে ঈশান কপাল কুঁচকে হেসে বলে, কী হলো, সারা জীবন কি এভাবে আমার বুকের উপর শুয়ে থাকার ইচ্ছা আছে? ওঠো বলছি, আমার হাড্ডিগুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আচমকা শুভ্রা ঈশানের বুকের উপর ওভাবে জমে গেল। ঠিক এই মুহূর্তে ঈশানের ফর্সা মুখটা কড়া রোদের একদম আপেলের মতো লাল টকটকে হয়ে গেছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে নাকের ডগা দিয়ে। শুভ্রা নিজের অজান্তে ঘোরের মধ্যে তলিয়ে গেল। ওর মনে হলো মানুষটা রাগী হলো কী হবে, এই অবস্থায় দেখতে বড্ড কিউট লাগছে। ভয় আর লজ্জা মিলে ঈশান শুভ্রা ঈশানের বুকের উপর শুয়ে থাকা অবস্থায় বিড়বিড় করলো, ওয়াও কি কিউট। ঈশান পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কোমরের ব্যথায় যেখানে তার প্রাণ ওষ্ঠাগত, সেখানে শুভ্রার এমন রোমান্টিক ডায়লগ শুনে চোখ বড় বড় করে আকাশ থেকে পড়ার মতো দেখালো। কি বললে? মুহূর্তের মধ্যে শুভ্রার ঘোর কেটে গেল। নিজের কানকে সে নিজেকেই বিশ্বাস করতে পারছে না। কি বলতে কি বলে ফেলছে। লজ্জায় ওর মনে হলো এই মাটি ফাঁক করে সে ভিতরে ঢুকে যেত। সে তড়িঘড়ি করে ঈশানের উপর থেকে উঠে ছিটকে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এক পলক চোরের মতো আশেপাশে তাকিল। ভাগ্যের সবাই তখন মঞ্চের অনুষ্ঠান নিয়ে পাগল ছিল। কেউ কেউ তাদের কাণ্ডটা দেখেনি। ঈশান অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। ধুলো মাখা পাঞ্জাবি ঝাড়তে লাগতে বিরক্তি মুখ কুঁচকে বলল, আমার কোমরের সাথে থেকে তোমার কোনো
জন্মান্তর শত্রুতা আছে, বারবার কেন তুমি আমার কোমরটাতে আক্রমণ করে? হ্যাঁ। শুভ্র অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, আমি কি ইচ্ছে করে করছি? ওই তো শাড়িতে পা আটকে ভুল করে হয়ে গেছে। ঈশান আর কথা বাড়ালো না, কোমরে এক হাত দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার সামনের দিকে হাঁটতে লাগলো। শুভ্র কাঁচুমাচু মুখ করে ওর পিছু পিছু হাঁটছে। কিছুক্ষণ যাওয়ার পর শুভ্রা হঠাৎ শান্ত গলায় ডাকলো, একটা কথা বলি? শুভ্রা এই হঠাৎ কথায় ঈশান বেশ বিরক্ত হলো। ভুরু কুঁচকে বিরক্তি নিয়ে তাকালো সে। শুভ্রার সাথে কথা বলতে তার এখন একদম ইচ্ছে করে না এই মুহূর্তে, তবু অনিচ্ছার সাথে বলল, বলো। আপনাকে না পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। ঈশান অবাক হয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। শুভ্রা নিজের অজান্তে বেশ লজ্জা পেল, মাথা নিচু করে ফেলল। ইদানিং কিন্তু খুব বেশি পাত্তা দিল না, বরং অবহেলার সুরে ঠোঁট ফুলে বলে থ্যাংক ইউ। শুভ্রা এবার বেশ রাগ হলো। সে আশা করছিল ঈশান পাল্টা তাকে নিয়ে কিছু একটা বলবে। সে অভিমানে মুখ কালো করে প্রশ্ন করলো, আমাকে কেমন লাগছে বলবে না? ঈশান বাঁকা চোখে একবার আপাতমস্তক শুভ্রাকে দেখে নিল। তার চেহারা কোনো ভাবান্তর নেই। সে নিষ্প্রিয় ঘরে বলে, একটুও ভালো লাগছে না। ঈশানের কথায় মুহূর্তে রাগে জ্বলে উঠল শুভ্রা। অভিমানে আর রাগে গাল দুটো ফুলিয়ে যেই না কড়া কিছু জমতে দিল, অমনি ঈশানের সামনে থাকা কারো বলিষ্ঠ বুকের সাথে সজোরে ধাক্কা খেল। ঈশান ভড়কে গিয়ে সামনে তাকিয়ে দেখল শুভ্রর চোখের মনি দুটো আজ কেমন যেন টকটকে লাল হয়েছে। চেহারা এক ভয়াবহ কঠিন। শুভ্রকে দেখা মাত্র ঈশান সব ভুলে উদ্বেগ নিয়ে বলল, বস আপনি ঠিক আছেন তো? শুভ্র কেবল যান্ত্রিকভাবে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার দৃষ্টি তখনও পাথরের মতো স্থির। তারপর শুভ্রার দিকে তাকিয়ে খানিকটা বিরক্ত হয়ে বলল, তুই এখানে? শুভ্রা অবাক হয়ে আমতা আমতা করে বলল, ওই এদিকেই খুঁজছি। হঠাৎ গান গিয়ে কোথায় চলে গেল? শুভ্রা এক বুক হাহাকার নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিজের ভেতরের ঝড়টা আড়াল করে দিয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, রিদি চলে গেছে, ওকে আর খুঁজতে হবে না। শুভ্রা যেন আকাশ থেকে পড়ার মতো চোখ বড় বড় করে তাকিয়ে রইল। চলে গেছে মানে? কই, আমাদের তো কিছু বলেনি। শুভ্র কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করল না, কেবল হুকুম সুরে বলল, আমি পাঠিয়ে দিছি। এখন আর এখানে ঘুরঘুর না করে চুপচাপ মঞ্চে গিয়ে বস। বলে শুভ্র হনহন করে হাঁটতে হাঁটতে ওর চোখে সেই লাল আভা চোয়ালের হাড়ের কাঁপন বলে দিচ্ছে ভিতরে কোনো এক আগুনিকের ফুটছে। ঈশান কাল বিলম্ব না করে বসের পিছু নিল। বস, কাজ শেষ, নিয়ে এসেছি। নির্বাণ ঠোঁটে এক পৈশাচিক আর বাঁকা হাসি ফুটে উঠল। সে পায়ের উপর পা তুলে আরাম করে বসেছে। রিদিকে ওভাবে গাড়িতে তুলতে আনতে পেরে বেশ তৃপ্ত। নির্দয় গেল, গুড, তবে দেরি করিস না, মেরে ফেল। গার্ডের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ইতস্তত, বস, মেয়েটাকে মারলে হয়তো আপনি বিপদে পড়বেন। আমার যা মনে হয় শুভ্রের ব্যাপারে খবর নিয়েছে। শুভ্র মেয়েটার প্রতি অনেক সিরিয়াস। শুভ্র যদি জানতে পারে তবে আপনাকে ছাড়বে না। শুভ্রের নামটা শুনতে নির্বাণের চোখে যেন আগুন জ্বলে উঠল। অপমান রাগে সেই হিতাহিত জ্ঞান হারল। এক ঝটকায় গার্ডের চিবুক শক্ত করে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, শুভ্র আমার বাল গুষ্টি মারি আমি ওকে। 10 মিনিটের মধ্যে ওই মেয়েটার মৃত্যু সংবাদ যদি না শুনি, তাহলে 10 মিনিটের মধ্যে তোর মৃত্যু সংবাদ নিশ্চিত করব। নির্বাণের রক্ত শীতল করা হুমকির পর গার্ড ভয়ে থরথর করে কাঁপতে বলল, ঠিক আছে বস, এক্ষুনি যাচ্ছি। নির্বাণের ঝটকা দিয়ে গার্ডের চোয়াল ছেড়ে দিল। তার চোখে মুখে এখন কেবল হৃদির মৃত্যু অপেক্ষা। গার্ডরা দেরি না করে সরাসরি সে অন্ধকারে গুমরে ঘরে চলে আসলো, যেখানে হৃদিকে আটকে রাখা হয়েছে। হৃদি তখন প্রচণ্ড যন্ত্রণায় মাথা দু হাতে চেপে ধরে এপাশ ওপাশ করছে। মাথায় অসহ্য দপদপানি, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেছে। সে কিছুতেই মেলাতে পারছে না হঠাৎ করে তাকে কারা আর কেন তুলে নিয়ে এলো না। হৃদি অনেক কষ্টে চোখ খুলে সামনে তাকাতে তার চোখ কপালে উঠে গেল। এরা তো রাস্তার সেই বখাটে ছেলেগুলো যাদের সেদিন ইচ্ছে মতো ছেড়েছিল। হৃদির বুকের ভেতরটা ভয়ের চোটে গুড়গুড় করে উঠল। আজ তবে কেন তারা তাকে এভাবে তুলে নিল? তবে কি ওই অপমানের প্রতিশোধ নিতে এরা এখন ওর সাথে খারাপ কিছু করবে? ভাবতে হৃদির কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কোনো মতে টাল সামলাতে না পেরে উঠে দাঁড়ালো। দেওয়ালে সাপোর্ট দিয়ে কাঁপা কাঁপা গলায় গার্ডদের দিকে তাকিয়ে বলল, আপনারা আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসছেন? গার্ডরা পৈশাচিক উল্লাসে মেতে উঠল। একজন গার্ড দাঁত বের করে হৃদির দিকে তাকিয়ে বলল, আমি তার আজরাইল, আজ তোর জান কবজ করব। হৃদি পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা বলে, মানে কি বলছেন আপনারা? গার্ডটা কোনো মায়া ছায় নির্বিকার ভঙ্গিতে বলল, আরে হ্যাঁ, এত কথা বলার সময় নেই। 10 মিনিটের মধ্যে তোকে মারতে না পারলে আমাদের মরতে হবে।
তাই আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। সেই ইচ্ছা মনে মনে গ্রহণ করলে আর কলেমা পড়ে মৃত্যুগ্রহণ কর। হৃদি আতঙ্কে দেওয়ালে পিঠ ঠেকিয়ে পেছাতে পেছাতে আত্মনাদ করে বলে, দেখুন আমি কি করছি, আমাকে কেন মারবেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। গার্ড এবার পকেট থেকে একটা ধারালো ছুরি বের করলো। ফলার মতো বিচ্ছুরিত আলো হৃদির চোখে গিয়ে লাগলো। গার্ড হৃদির দিকে এগোতে এগোতে বলল, তুই কি যা করছিস সেটাও জানি না, তবে বস যেহেতু তোকে মারতে চেয়েছে তাহলে তুই বসের শত্রু, আর বসের শত্রু মানে আমাদের শত্রু এখন মন। বলে গার্ডটা ঝড়ের বেগে এগিয়ে গিয়ে হৃদির পেটে ছুরি বসিয়ে দিল। কিন্তু প্রাণে ভরে হৃদ শেষ মুহূর্তে মরণপণ চালালো। সে আচমকা সজোরে একটা লাথি মারল গার্ডের পেটে। অপ্রস্তুত গার্ড টাল সামলাতে না পারে ছুরিটা হাত থেকে ছিটকে পড়ে গেল আর ব্যথায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। হৃদির সুযোগ বুঝে এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত দৌড়ে রুম থেকে বের হলো, কিন্তু অন্য একটা গার্ড পাশে দাঁড়িয়েছিল। সে হৃদিকে পালাতে দেখে ক্ষিপ্র হাতে থাক পাশে থাকা একটা ভারী পাত্র ফুলদানি তুলে নিল। হৃদি যখন দরজার প্রায় কাছাকাছি, ঠিক তখনই গার্ডটা পিছন থেকে ওর মাথায় সজোরে আঘাত করলো। হৃদির পা জোড়া সেখানেই থেমে গেল। সারা পৃথিবীতে যেন চোখের সামনে দুলতে লাগলো। অসহ্য এক যন্ত্রণায় মাথা চেপে ধরে আত্মচিৎকার করে উঠল, আ! ড্রয়িং রুমে নেহা আর নির্বাণ তখন খুশির আমেজে মতো। নেহা একটু আগে পৌঁছে সে হৃদি ধরা পড়ার ঘটনা আর তার আসন্ন মৃত্যুর খবরটা যেন ওদের কাছে কোনো উৎসবের বারবারতা। হঠাৎ এই নিস্তব্ধ চিরে হৃদির গগনবিদারী চিৎকার কানে আসতে দুজনে দৌড়ে সেই ঘুপচি ঘরটা এসে হাজির হলো। হৃদি তখন দু হাতে মাথা চেপে ধরে মাটির উপরে কুঁকড়ে বসে রইল। ওর লম্বা ঘন চুলগুলো মুখের ওপর অবাধ্য হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, যার কারণে মুখটা চেনা যাচ্ছে না। কেবল চুলের সেই কালো অরণ্য বেয়ে তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। হৃদির চোখের সামনে ক্রমশ ঝাপসা হয়ে আসছে। চারিদিকের শব্দগুলো যেন অনেক দূর থেকে ভেসেছে। নির্বাণকে দেখে মাটিতে পড়ে থাকা গার্ডটা যন্ত্রণায় কাতরাতে কাতরে বলল, বস, মেয়েটা আমায় লাথি মেরেছে, তাই ও মাথায় আঘাত করছে। কথাটা শুনে নেহা মুহূর্তে হিংস্র হয়ে উঠল। চোখের মনে দুটো বড় বড় করে সে চেঁচিয়ে বলে, কি, এই সাধারণ মেয়ের এত বড় সাহস? ওকে আমি নিজের হাতে শেষ করব। নেহা নিচু হয়ে মেঝেতে পড়ে থাকা রক্তমাখা ছুরিটা তুললে গেল। নির্বাণ ঝট করে তার হাতটা ধরে ফেলল। নির্বাণের চোখে তখন এক অদ্ভুত নেশা। সে শীতল থাম, আমি অনেক দিন ধরে নিজ হাতে শিকার করি না, আর কখনো কোনো মেয়ে মানুষ তো মারিই নেই। আজ এই মেয়েটাকে দিয়ে শুরু করে দেখি না মেয়ে মানুষ খুন করতে কেমন লাগে। নেহার ঠোঁটে পৈশাসিক তৃপ্তির হাসি ফুটল। নির্বাণ ধীর স্থিরভাবে ছুরিটা হাতে নিল। তারপর পরমায় সে হাঁটু গেড়ে হৃদির ঠিক সামনে বসল। হৃদি তখনও যন্ত্রণায় মাথা নিচু করে গোঙাচ্ছে। অবিন্যস্ত চুলে ওর সারা মুখ ঢাকা। নির্বাণ হৃদির চুলের উপর হাত রেখে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল, মিস তাসনিক হৃদিকা, খুব কষ্ট হচ্ছে তাই না? তবে কি আর করার, মরতে তো আপনাকে হবে জানেন। আমি সচরাচর মেয়ে মানুষ মারি না, মায়াবী ছাড়া কোনো কাল মেয়ের প্রতি আমার কোনো কালে ইন্টারেস্ট নেই, কিন্তু আপনাকে মারলে আমার কলিজায় একটু শান্তি আসবে। বলে নির্বাণ এক মুহূর্ত সময় নষ্ট না করে ধারালো ছুরিটা সজোরে হৃদির পেটে। হৃদির যন্ত্রণায় এক চরম চিৎকার দিয়ে মাথাটা পেছন দিকে এলিয়ে দিল। আর ঠিক তখনই চাবুকের মতো ওর চুলগুলো মুখ থেকে সরে গেল। হৃদির ফ্যাকাশে হওয়া মুখটা দেখে মাত্র মুহূর্তের মধ্যে নির্বাণের সমস্ত পৃথিবী যেন থমকে গেল। তার মুখে পৈশাসিক হাসিটা এক লহমায় উধাও হয়ে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল। হাত পা বরফের মতো শীতল হয়ে এলো নির্বাণে। হৃদি তার পেটে বিঁধে ছুরির উপর হাত রেখে যন্ত্রণায় নিথর হয়ে মেঝের উপর লুটিয়ে পড়ল। ওর মায়াবী চোখ জোড়া আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মুহূর্তে নির্বাণ গলা ফাটিয়ে চিৎকার করে বলল, মায়াবী! এদিকে কলেজের নানা রকম অনুষ্ঠান হচ্ছে, কিন্তু শুভ্রের কোনো কিছুতে ভাল লাগছে না। চারপাশে আলো, গান হয়ে উঠল, সব কিছু ওর কাছে বিষ লাগছে। মনের ভেতর ছটফট করছে এক অজানা আশঙ্কায়। বারবার মনের আয়নায় হৃদির মুখটা ভেসে হচ্ছে। শুভ্র বারবার নিজেকে প্রশ্ন করছে, হৃদিকে মারা কি ঠিক ছিল? কেন, যে কারণে মারতে গেল তার মনমোহিনীকে? এই অপরাধবোধে ও কুকুরে খাচ্ছে। ধীরে ধীরে অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। শুভ্র আর এক মুহূর্ত দেরি থাকতে পারল না। সে গটগট করে কলেজ থেকে বের হলো। পিছন পিছন ঈশান আর শুভ্র আসছিল। শুভ্র গম্ভীর গলায় ঈশানকে উদ্দেশ্য করে বলল, ঈশান, তুই
শুভ্রাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসো, আমি এখন বাড়িতে যাচ্ছি। ঈশান বসের মুখের দিকে তাকিয়ে আর বিরক্ত করলো না, তবু বলল ওকে বস। শুভ্র সাথে সাথে তার গাড়িতে উঠে পড়ল। কোথায় যাবে সে নিজেও জানে না, তবে তার কথায় দম বন্ধ হয়েছে। সে পাগলের মতো গাড়ি চালিয়ে ফাঁকা রাস্তা দিয়ে ছুটে যেতে লাগলো। রাত হয়ে আসছে। শুভ্র চুপচাপ রাস্তা দিয়ে একাই চলে যাচ্ছে, চারপাশটা নিঝুম। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। শুভ্র স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ইকবাল হোসেনের ফোন। সে গাড়ি চালাতে চালাতে ফোনটা রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে ইকবাল হোসেনের কণ্ঠস্বর ভেসে এলো, অন্তত অস্থির আর আতঙ্কিত। শুভ্র বাবা, এদিকে কলেজে কি অনুষ্ঠান শেষ হয়নি? শুভ্র তৎক্ষণাৎ গাড়ি ঘষে ব্রেক মারল। টায়ারের তীক্ষ্ণ শব্দে রাস্তাটা কেঁপে উঠল। ফুপা, অনুষ্ঠান তো অনেক আগে শেষ হয়ে গেছে। কেন ফুপা, কি হয়েছে? ইকবাল হোসেন ওপাশে কান্নায় ভেঙে পড়া গলা বলল, কি হলো মানে? তাহলে আমরা রিদিমা কই? ও তো বাড়ি এসেনি, আর বাবা ওর ফোনটাও বন্ধ। ইকবাল হোসেন কথাটা শোনা মাত্র শুভ্রের মাথায় যেন আস্ত আকাশ ভেঙে পড়ল। এক মুহূর্তের জন্য ওর হৃৎপিণ্ড থমকে গিয়ে পরক্ষণে পাগলের মতো ধকধক করলো। সে চরম অস্থিরতায় স্টিয়ারিং হুইলটা খামচে ধরে কাঁপা গেল। কি বলছেন ফুপা? রিদিকে তো আমি দুপুরের দিকে বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছি, ও তো অনেক আগেই পৌঁছানোর কথা। ইকবাল হোসেন ওপাশ থেকে ডুকরে কেঁদে উঠলেন। তার হাহাকার মাখানো কণ্ঠস্বর শুভ্রের কানে বুঝলেন। না বাবা, ও বাড়িতে আসেনি। আমি কতবার কল করেছি, কিন্তু ফোনটা বারবার বন্ধ। আমার মা জননী কোথায় গেল? মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়ে চারপাশে নিঝুম রাতটা হঠাৎ ওর চারপাশ থেকে শ্বাসরোধ করে উঠল। সে কোনো মতে নিজেকে সামনে নিয়ে চোয়াল শক্ত করে বলল, ফুপা আপনি শান্ত হন, আমি দেখছি। আমি রিদিকে নিয়ে তবেই বাড়ি ফিরছি। আপনি একদম টেনশন করবেন না ফুপা, আমি থাকতে রিদির কিচ্ছু হতে দেব না, এটা আমার কথা। বলে শুভ্র ফোনটা কেটে দিয়ে পাগলের মতো শুভ্রাকে কল দিল। ওপাশ থেকে শুভ্রা কলটা রিসিভ করে কিছুটা বলার আগে শুভ্র গর্জন করে উঠল, শুভ্রা তাড়াতাড়ি আমাকে মিথিলা, ভাবনা, রিয়া ওদের সবার বাসার ঠিকানা দে, কুইক। ওপাশ থেকে শুভ্র হকচকিয়ে ঘাবড়ে গলায় বলল, কি হয়েছে ভাইয়া? তোমার গলায় এমন শোনাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? শুভ্র এবার হিতাহিত রাগ জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠল। ওর গলার রগগুলো রাগে ফুটছে। আমি তোকে যেটা বলছি সেটাই কর। আই সেড টু হোয়াট আই টোল্ড ইউ রাইট নাও। ডোন্ট ওয়েস্ট মাই ড্যাম টাইম। জাস্ট সেকেন্ড দ্য অ্যাড্রেস। শুভ্রা আর কোনো কথা বাড়ানোর সাহস পেল না। সে কাপা হাতে দ্রুত সব ঠিকানা মেসেজ করে দিল। শুভ্র পাগলের মতো গাড়ি নিয়ে একজনের পর একজনের বাসায় গেল। টায়ারে ঘর্ষণে রাস্তা কেঁপে উঠছে, কিন্তু ফলাফল শূন্য। কারো বাড়িতে রিদি নেই। শুভ্রর মনে হচ্ছে ওর কলিজাটা কেউ জ্যান্ত টেনে বের করে নিয়েছে। যে রিদির নাম্বারে একটার পর একটা কল দিয়ে যাচ্ছে, কিন্তু সেই নিষ্ঠুর যান্ত্রিক কণ্ঠস্বর বারবার বলছে সংযোগ দেওয়া সম্ভব নয়। রাগে ক্ষোভে এক অজানা আতঙ্কে শুভ্র হিতাহিত জ্ঞান হারিয়ে ফেল। সে সজোরে নিজের দামি ফোনটা রাস্তার দিকে ছুঁড়ে মেরে গলা ফাটানো এক চিৎকার করে উঠল, আহ রিদির বাচ্চা, কই তুই? আজ তোকে পেয়ে নি, একদম জান শেষ করে দেবো তোর। এভাবে আমার কলিজা নিয়ে কেন খেলছিস তুই? হঠাৎ শুভ্র চোখ দুটো রাগে আর রক্তচক্ষু হয়ে উঠল। সে কোনো উপায় না দেখে নিজের হাতে স্মার্ট ওয়াচটা টিপে কাউকে একটা ফোন করলো। ওপাশ থেকে কলটা রিসিভ করতে শুভ্র দরাজ গলায় হুকুম দিল, 10 মিনিটের মধ্যে এই পুরো পৃথিবীর সব জায়গা আমার ঘেরাও চাই। রেল স্টেশন, বাস স্টেশন, এয়ারপোর্ট, ইভেন হসপিটালের প্রতিটি কোণা যেন আমার মানুষের নজরদারি থেকে। আর যত ফ্লাইট যাওয়ার কথা সব ক্যান্সেল করা হবে, যত টাকা লাগে আমি দেবো, তবু আমার সব জায়গায় ঘেরা চাই। ওপাশ থেকে অন্তত অনুগত কণ্ঠস্বর, ওকে বস। শুভ্র ফোনটা কেটে ঈশানকে কল করলো। ঈশানের থেকে শুভ্রার সাথেই ছিল। এই কয়েক মিনিটের মধ্যে ঝড়ের বেগে শুভ্রের সামনে এসে হাজির হলো। শুভ্রকে এমন বিধ্বংসী রূপে দেখে ঈশান ঘাবড়ে গেল। বস আপনি ঠিক আছেন তো? কি হয়েছে? শুভ্র কোনো উত্তর দিল না। পাথরের মতো শক্ত মুখে পকেট থেকে আরেকটা ফোন বের করে রিদিকে একটা হাসি মুখে ছবি ঈশানের ফোনে সেন্ড করে দিল। তারপর বরফ শীতল করে বলে, এই ছবিটা এই দেশের সব নিউজ চ্যানেলে দাও, পুরো পৃথিবীতে যেন এই মুহূর্তে ওকে দেখতে পায়। সাথে দুটো বিশেষ ক্যাপশন। প্রথম হচ্ছে, এই মেয়েটাকে যে খুঁজে পাবে বা সন্ধান দেবে তাকে নগদ লক্ষ টাকা পুরস্কার দেবে। আর দ্বিতীয়ত, শুভ্র থামলো। ওর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে দাঁতে দাঁত পড়ে, দ্বিতীয় থাকবে, যদি এই মেয়েকে কেউ তুলে নিয়ে থাকে, তবে সে যদি নিজের জানের মায়া থাকে,
তাহলে যেন চুপচাপ ওকে আমার হাতে তুলে দেয়, নাহলে সাইফান শুভ্র চৌধুরী তার জানটা কুবিয়ে কুবিয়ে রাস্তায় কুত্তাদের খাওয়াবে। মনে থাকে যেন এক চুলে এদিক ওদিক হবে না। শুভ্রের রাগ দেখে ঈশানের বুকের ভেতর কেঁপে উঠল, কিন্তু তার চেয়ে বেশি বড় ধাক্কা খেলো যখন সে ফোনের স্ক্রিনে রিদির ছবিটা দেখলো। ঈশান অবিশ্বাস্য স্বরে তোতলামি করে বলল, বস, এটা তো রিদির পিক। কী হয়েছে রিদির? ও কোথায়? শুভ্র গাড়িতে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, তার চোয়াল শক্ত হয়ে ফুলে উঠছে। সে শ্বাস রুদ্ধশ্বাসে বলল, পাওয়া যাচ্ছে না ওকে। দুপুরে নিজে দাঁড়িয়ে থেকে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কিন্তু ফুপা ফোন করে জানলো ও বাড়ি ফিরেনি। ফোনটা বারবার বন্ধ। ওর বান্ধবী বাড়ি চষে ফেলছি, কোত্থাও নেই, কোত্থাও নেই। কথাটা বলতে গিয়ে শুভ্রের বলিষ্ঠ কণ্ঠস্বর এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। এক চরম অসহায়ত্ব আর দুর্বলতা ওকে গ্রাস করছে। ঈশান সব শুনে যেন আকাশ থেকে পড়ল। পরিস্থিতিটা কতটা ভয়াবহ তা বুঝতে আর তার বাকি নেই। শুভ্রের এই ভেঙে পড়া দেখে ঈশান নিজের ভয় ঝেড়ে চোখ মুখ শক্ত করে বলল, বস, আপনি একদম টেনশন করবেন না, আমি এখন সব কিছু হ্যান্ডেল করছি, আপনি শুধু নিজেকে শান্ত রাখুন। বলে ঈশান আর এক মুহূর্ত দেরি করল না। বাইকটা স্টার্ট দিয়ে এক বিকট গর্জন তুলে সে ঝড়ের গতিতে দৃষ্টির আড়ালে চলে গেল। রাতের সেই নির্জন রাস্তায় দাঁড়িয়ে শুভ্র এক হিংস্র পশুর মতো গর্জে উঠল। তার চিৎকারে চারপাশের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যদি রিদিকে কোনো কুত্তার বাচ্চা তুলে নিয়ে যায় তবে তার রক্ত দিয়ে আমি গোসল করবো। রিদি যদি কিছু হয় তবে খোদার কসম সবাইকে ধ্বংস করে দেবো, কাউকে ছাড় দিব না আমি। ইতিমধ্যে পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে গেছে। পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে শুভ্র তার সমস্ত শক্তি মাঠে নামিয়ে দিয়েছে। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে শহরের প্রতিটি ইঞ্চি। হঠাৎ পুলিশের সাইবার ইউনিট থেকে খবর এলো রিদিকে ফোনের শেষ লোকেশন ট্র্যাক করা গেছে। ফোনটা বন্ধ হওয়ার আগে ঠিক আগ মুহূর্তে যেখানে অন ছিল সেই জায়গায় চিহ্নিত হতে শুভ্র উন্মুক্ত হয়ে সেখানে ছুটল। পাগলের মতো গাড়ি চালিয়ে শুভ্র সেই নির্জন রাস্তার মোড়ে এসে পৌঁছল। ধকধক করতে থাকা বুক নিয়ে সে রাস্তার এদিক সেদিক খুঁজতে লাগলো। হঠাৎ গাছের একদম কিনারে ঘাসের উপর চকচকে একটা জিনিসের উপর নজর এলো। শুভ্র দৌড়ে গিয়ে ফোনটা তুলে নিল। ফোনের স্ক্রিনটা ফেটে গেছে, কিন্তু এটা চিনতে এক মুহূর্ত দেরি হলো না, এটা রিদির ফোন। রিদির ফোনটা এভাবে রাস্তায় পড়ে থাকতে থেকে শুভ্রের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ও নিশ্চিত হয়ে গেছে যে ওর মনমোহিনীকে কেউ জবরদস্তি তুলে নিয়ে গেছে, কিন্তু কেন? শুভ্রের জানা মতে রিদির তো কারোর সাথে কোনো শত্রুতা থাকার কথা নয়, তবে কেন ওকে লক্ষ্য করালো? শুভ্রের মাথায় তখন রাগের চেয়ে হাজারটা প্রশ্ন ঘুরপাক, কিন্তু এদিকে পরক্ষণে সেই বিভ্রান্তি ছাপিয়ে এক ভয়াবহ আক্রোশ ও রক্ত মিশে গেল। শুভ্র দুই হাতে ফোনটা শক্ত করে চেপে ধরে বাঘের মতো গর্জে উঠল, যেই হাত দিয়ে আমার মনমোহিনীকে ধরার দুঃসাহস করেছে সেই হাত আমি কেটে টুকরো টুকরো করব। যেই চোখ দিয়ে আমার মনমোহিনীকে নোংরাভাবে দেখবে সেই চোখ আমি টেনে উপড়ে ফেলবো। আই উইল নট স্পেয়ার এনিওয়ান, আই উইল বার্ন দিস হোল ওয়ার্ল্ড টু ফাইন্ড হার। এদিকে নির্বাণ মুহূর্তের মধ্যে হৃদির রক্তাক্ত আর নিথর দেহটা নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে এক বুক ফাটানো আর্তনাদ উঠল। তার চোখের জল তখন হৃদির ফ্যাকাশে গাল ভিজেছে। ও নো! মায়াবী ওঠ, কথা বল আমার সাথে। ও আল্লাহ, আমি এটা কি করলাম? যাকে দেখার জন্য 3টে বছর ধরে আমার এই চোখ দুটো তৃষ্ণার্ত হয়েছে, যাকে পাওয়ার জন্য আমি দিন রাত প্রহর গুণে অপেক্ষা করছি, আজ তাকে আমি নিজের হাতে শেষ করে দিলাম। ও আল্লাহ, এই দিন দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? নির্বাণ উন্মাদ হয়ে গেছে। সে কাঁপা কাঁপা হাতে হৃদির মুখটা আর রক্তমাখা চুলগুলো সরাচ্ছে আর অশুকনোভাবে কথা করছে। এই মায়াবী, ওঠ না! আমি জানতাম না এটা তুই। আমি তো তোকে শত্রু মনে করছিলাম। যদি একবার জানতাম তুই আমার মায়াবী, তবে কি তোকে আঘাত করে দুঃসাহস করতাম? লক্ষ্মীটি, কষ্ট পাস না, চোখ খুল। দেখ আমি কেমন পাগলামি করছি, দেখ আমার চোখ দুটো কত তৃষ্ণার্ত তোকে দেখার জন্য। চোখ খুল না মায়াবী, আর কতদিন দিন আঘাত করবো না তোকে। একটিবার শুধু চোখ খুল। আমি এমনিতে 3 বছর ধরে তোর জন্য পাগল হয়েছি, এই পাগলটাকে আর পাগল বানিস না। প্লিজ মায়াবী, শুধু একবার চোখ খোল। নির্বাণে হাঁক আর পুরো ফ্যাক্টরির দেওয়ালগুলো ধাক্কা খেয়ে ফিরে আসছে। তার সাদা শার্ট এখন হৃদির রক্তে মাখামাখি। হঠাৎ ঘরের কোণে থাকা পুরনো টেলিভিশনটা ব্রেকিং নিউজ ভেসে উঠল। সাইফান শুভ্র চৌধুরী সেই ভয়ঙ্কর ঘোষণা হৃদির ছবি স্ক্রিনে ভেসে উঠল, কিন্তু নির্বাণ সেদিকে কোনো খেয়াল নেই। সে তখন হৃদির নিথর হাতের উপর মাথা রেখে ডুকরে কাঁদছে আর বলছে, আই উইল নট লেট আউ ইউ গো, গো মায়াবী।
প্লিজ ওয়েক আপ মায়াবী, আই অ্যাম নট এনিথিং উইদাউট ইউ। নিহার দাঁড়িয়ে থাকা গার্ডগুলো যেন পাথরের হয়ে গেছে। নির্বাণে এখন আকস্মিক পাগলামি আর হাঁক আর মাথা মুন্ডু কোনোই খুঁজে পাচ্ছে না। নেহা বিভ্রান্ত হয়ে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে নির্বাণ পশুর মতো গর্জে উঠল। গার্ডদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকে বলল, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস? তাড়াতাড়ি গাড়ি বের কর, মায়াবীকে হাসপাতালে নিতে হবে। দেখছিস না ওর কষ্ট হচ্ছে, ওর রক্ত বেরোচ্ছে শরীর থেকে। ঠিক তখনই একজন গার্ড হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে কাঁপা বলল, বস, মেয়েটাকে হসপিটালে নিলে আপনি বড় বিপদে পড়বেন। সব নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানে এই মেয়েটার ছবি। পুলিশ, সেনাবাহিনীর সব রাস্তায় নেমেছে, এয়ারপোর্ট, স্টেশন, বাস স্ট্যান্ড সব সিল করেছে, এমনকি শহরের প্রতিটা হাসপাতাল ঘেরাও করেছে। আর এই সব কিছু করেছেন সাইফান সুব্রজের বস। ও পুরো পাগল হয়ে গেছে এই মেয়েটার জন্য। বস, আমার কথা শুনে মেয়েটার লাশ এখন ফেলে রেখে আমরা এখান থেকে অন্য কোথাও পালিয়ে যাই। গার্ডের মুখে লাশ শব্দটা শোনা মাত্র নির্বাণ হৃদয়ের জ্ঞান হারিয়ে সে ক্ষিপ্ত গতিতে পাশে থাকা এক গার্ডের কোমর থেকে রিভলভারটা চিনিয়ে কোনো কিছু চিন্তা না করে গার্ডের বুকে লক্ষ্য করে ঠাস ঠাস করে দুবার টিকা চেপে দিল। মুহূর্তে গার্ডটা নিথর হয়ে মেঝেতে পড়ল। ঘরের বাতাসে বারুদ ভারী গন্ধে ভারী উঠল। নির্বাণ তখন হৃদির রক্তাক্ত দেহটা এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে রিভলভার উঁচিয়ে চিৎকার করল, কে কি করবি তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি কাউকে ভয় পাই না। আমার মায়াবীকে বাঁচাতে হলে যা করতে হবে তাই করব। আর ওই সাইফান সুব্রত, ওকে আমি দেখে ছাড়বো। সাধারণ একটা ব্যবসায়ী হতে এত পাওয়ার দেখায়, সেটাও আমি একবার দেখতে চাই। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান, মাই মায়াবী মাই মাস্ট লিভ। শহরের ব্যস্ত রাস্তার আড়ালে হাজারো তথ্যের আদান প্রদান, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কম্পিউটার গোপন বার্তা, কিন্তু সেই যান্ত্রিক শহরে লুকিয়ে থাকে এমন এক রহস্য যা হদিশ কেবল এই রহস্যের স্রষ্টাই জানে। শহরের ঠিক মাঝখানে অবস্থিত এক বিশাল ও ভয়ঙ্কর ঘন জঙ্গল, যা সাধারণ মানুষের কাছে আতঙ্কের অপর নাম। কেউ কল্পনা করতে পারে না যে ওই অবৈধ অরণ্যের গভীরে মানুষের অস্তিত্ব থাকতে পারে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই জঙ্গলের মাটির নিচে অবস্থিত এক বিশাল বাড়ি। শুনতে অবিশ্বাস্য হলে বাস্তবে এমন গোপন আস্তানা থাকা সম্ভব, যা অনেকের কাছে অজানা। এই মাটির নিচে বাড়িটা হলো নির্বাণের গোপন ডেরা। অনেক বছর আগে এটি তৈরি হয়েছিল, যখন নির্বাণ বাংলাদেশে থাকতো। তখন সে এখানে মানুষকে এনে নৃশংসভাবে খুন করত। সে অগণিত খুনের দায়ে তাকে একসময় দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, কিন্তু তার এই আস্তানা হতিশ কেউ কখনো পায়নি। নির্বাণ নিজেও কখনো ভাবেনি তাকে আবারও কোনো একদিন এই বাড়িতে ফিরে আসতে হবে। বাড়ির একটি রুমে বেডে নিথর হয়ে শুয়ে আছে হৃদি। তার পেটের উপর মাথা এখনও সাদা ব্যান্ডেজ। নির্বাণের নির্দেশে তার আর প্রাণের ভয়ে শহরের সবচেয়ে দক্ষ ডাক্তার এসে হৃদির চিকিৎসা করছে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে হৃদি এখন বিপদমুক্ত, সুস্থ। তবে কেবল সময়ের অপেক্ষা, কখন তার জ্ঞান ফিরবে আর সে চোখ মেলে তাকাবে। ভোরের আলো ফোটার ঠিক কয়েক মিনিট আগে হৃদির দু চোখ পাতা ধীরে ধীরে কেঁপে উঠল। চোখ খুলতে সে চারপাশটা দেখার চেষ্টা করলো, কিন্তু নিস্তব্ধতা তাকে গ্রাস করে ফেলল। চারিদিকটা এতটাই নিঝুম হচ্ছে, ওর মনে হচ্ছে ও কোনো কবরে শুয়েছে। রুমটার গঠন আর আসবাবপত্র দেখে মনে হচ্ছে কত বছর আগে কোনো এক পরিত্যক্ত পুরনো বাড়িতে এসে পড়েছে। হঠাৎ করে ওর মাথার ওড়নাটা প্রচণ্ড যন্ত্রণা টলমল করে উঠল, আর সেই সাথে পেটের ক্ষতস্থানটা যেন জ্বলে উঠল। নিজের শরীরের দিকে তাকিয়ে কালকে সেই বীভৎস ঘটনার কথা মনে পড়ল। মুহূর্তে হৃদয় অস্থির হয়ে উঠল, বুকের ভিতরটা ভয়ে ধুরুধুরু করছে। ও তো কারো কোনো ক্ষতি করেনি, তবে কেন ওকে এইভাবে মারার চেষ্টা করলো? ঠিক সেই মুহূর্তে হঠাৎ বিকট ক্যাচ শব্দে রুমের ভারী দরজাটা খুলে গেল। হৃদি ভয়ে কুঁকড়ে গিয়ে দরজার দিকে তাকাতে থমকে গেল। নির্বাণ ধীর পায়ে ভেতরে ঢুকলো। হৃদির জ্ঞান ফিরছে দেখে নির্বাণের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে হৃদির পাশে একটা চেয়ার টেনে বসলো। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে নরম গলে বলল, গুড মর্নিং মায়াবী। ঘুম কেমন হলো? শরীর কি এখন খুব খারাপ লাগছে? হৃদি বিস্ময় আর আতঙ্ক মেশানো চোখে নির্বাণের দিকে তাকিল। কে এই লোকটা? আর তাকে মায়াবী বলে এত আপন করে সম্বোধন করছে কেন? হৃদি অবাক চাউনিতে নির্বাণ আবার শান্ত গলায় বলে, চিনতে পারছো আমাকে? অবশ্য চেনার কথা না,
পরিচয় পরে হবে, আগে তোমাকে কিছু খাওয়ার প্রয়োজন। মুখটা একদম শুকিয়ে গেছে। রিদি আর চুপ করে থাকতে পারল না। সে নির্বাণের চোখের দিকে তাকিয়ে সোজাসুজি তাকিয়ে কাঁপা গলায় প্রশ্ন, কে আপনি? আর আমি বা এখানে কেন? নির্বাণ এক পলক হৃদির দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সেই হাসিতে যেন এক রহস্যময় তৃপ্তি খেলা করছে। সে নিচু গলা বলল, ছিলে আমার শত্রু, হয়ে গেল মিত্র। মায়াবী, তুমি কি জানো তুমি আমার কত প্রিয়? নির্বাণের এমন অদ্ভুত আর অধিকার খাটিয়ে কথা বলা হৃদির একদমই পছন্দ হলো না। ওর বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সে সাহস সঞ্চয় করলো, দেখুন, আপনি যেই হন না কেন আমার জানার প্রয়োজন নেই। আমাকে দয়া করে বাড়ি যেতে দিন, আমি এখনই বাড়ি যাব। বলে হৃদি যন্ত্রকাতর শরীর নিয়ে বেড থেকে ওঠার চেষ্টা করল, কিন্তু নির্বাণ তৎক্ষণাৎ ঝুঁকে পড়ে হৃদির দুই কাঁধ শক্ত করে ধরে ওকে থামিয়ে দিল। ওর চোখে তখন অদ্ভুত জেদ। সে গম্ভীর গেল, সাবধান, তুমি বাড়ি যাবে ঠিকই, কিন্তু তার আগে তোমাকে পুরোপুরি সুস্থ হবে। এই অবস্থায় এক পাও নড়বে না। ঠিক সেই মুহূর্তে রুমে একজন নার্স প্রবেশ করলো। তার হাতে সতেজ কিছু ফলমূল আর কিছু পথ্য জাতীয় খাবার। নির্বাণ নার্সের দিকে তীক্ষ্ণ নজর দিয়ে হুকুমে শুরু হলো, পা থেকে মাথা পর্যন্ত ওর খেয়াল রাখবে। যদি সামান্যতম অবহেলার কারণে ওর কোনো কষ্ট হয়, তবে জেনে রেখো, তোমাকে জ্যান্ত টেনে নিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। আমি একটু পরে এসে ওকে দেখে যাব। বলে নির্বাণ পরম মমতায় হৃদির গায়ে উপর সাদা ব্ল্যাঙ্কেটটা টেনে দিল। ওর কপালে আলতো করে হাত রেখে ফিসফিস করলো, বাই মায়াবিনী, রেস্ট করো, পরে দেখা হবে। নির্বাণ রুম থেকে বেরিয়ে ধীর পায়ে করিডোর ধরে অন্য একটা রুমে ঢুকলো। সেখানে ঢুকতে দেখলো আদরের বোন নেহা অস্থির হয়ে এদিক ওদিক পায়চারি করছে। নেহার চোখে মুখে আতঙ্কের ছাপ। নির্বাণ বোনের অবস্থা থেকে শান্ত গেল, বলে, কী হয়েছে, এমন করছিস কেন? কোনো ব্যাপারে কি তুই বেশি আপসেট? নির্বাণ শান্ত কিন্তু পাথরের মতো শক্ত চেহারা দেখে নেহার ভেতরে ভেতরে কুঁকড়ে গেল। সে মরিয়া হয়ে নির্বাণের দিকে এক পা এগিয়ে এসে ভাঙল, ভাইয়া, তুমি আসলে কি করতে চাইছো বলো তো? তুমি রিদিকে মারতে চাইলে, আবার তাকে পালানোর জন্য তোমার রহস্যময় পাতাল পর্যন্ত এনে চিকিৎসা করছো। তাহলে আমাদের প্ল্যানের ফায়দাটা কি হলো? আমি শুভ্রকে পাবো কিভাবে? ভাইয়া, আমি শুভ্রকে ভালোবাসি ভাইয়া। আই রিয়েলি লাভ ইউ। কথাটা বলতে বলতে নেহা যেন নিজের সর্বশক্তি হারিয়ে ফেলল। নির্বাণ ওর এই অবস্থা থেকে একটু বিচলিত হলো না। সে ধীর পায়ে এগিয়ে এসে নেহার মাথায় হাত রাখলো। ওর ঠোঁটে একটা বিষাক্ত কিন্তু আশ্বস্ত করার মতো হাসি। সে নিচু স্বরে বলল, তোর ভাই যেহেতু তোকে কথা দিচ্ছে শুভ্র তোর হবে, তবে শুভ্র তোর হবে। ডোন্ট ওয়ারি বোন। নেহা অবাক চোখে নির্বাণের দিকে তাকালো। কিন্তু ভাইয়া, তুমি তো রিদিকে বাঁচিয়ে ফেললে, কিন্তু রীতি বেঁচে থাকতে আমি কোনোভাবেই শুভ্রকে পাবো না। নির্বাণ এবার নেহার চোখের দিকে সরাসরি তাকালো। ওর গলার স্বর হঠাৎ করে একদম নির্লিপ্ত আর বরফ শীতল হয়ে বলল, সে সোজাসুজি বলল, রিদিকে আমি বিয়ে করব। কথাটা নেয়ার কানে যেন বজ্রপাতের মতো লাগলো। সে চমকে গিয়ে নিজের ভুরু কুচকে চিৎকে, হোয়াট? নির্বাণ ছোট করে উত্তর দিল, যেন খুব সাধারণ কোনো কথা। তুমি রীতিকে বিয়ে করবে? তুমি কি পাগল হয়ে গেছো ভাইয়া? নেহা বিস্ময়ের সীমা নেই। সে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। নির্বাণ চোয়াল শক্ত হয়ে উঠল। সে গম্ভীর আর দৃঢ় গলায় বলল, পাগল কিনা জানি না, তবে রিদিকে আমি বিয়ে করব। ও আগেও সুস্থ হয়ে নেক। রিয়ার আগে অপমানে ফেটে পড়তে চাইলো, আর কিছু বলতে চাইলো, কিন্তু তার এক সেই মুহূর্তে দরজায় টোকা পড়লো। একজন গার্ড হাতে একটা কালো পার্সেলের মতো পকেট নিয়ে ভিতরে ঢুকলো। নির্বাণের সামনে আসতে সে মাথা নিচু করে কাচুমাচু করে পকেটটা বাড়িয়ে ধরলো। বস, কাজ রেডি, এখন কি এটা পৌঁছে দেবো? নির্বাণের চোখের মনি দুটো হঠাৎ চিকচিক করে উঠল। সে রহস্যভাবে একটু হাসলো, পকেটের উপর আলতো করে হাত রেখে তারপর নিজস্ব বলে, 1 মিনিট। বলে নির্বাণ নেহার দিকে তাকে সরাসরি হুকুম আসল, নেহা, এক টুকরো কাগজ খুব সুন্দর করে লেখতো, সারপ্রাইজ সাইফান শুভ্র চৌধুরী। নিয়ে অবাক হয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু তাকে মুখ খোলার সুযোগই দিল না নির্বাণ। ঠোঁটে আঙুল চেপে ইশারা করে থামিয়ে দিল, আগে লেখ, তারপর নিজেই দেখতে পাবি কি হতে যাচ্ছে। নেহার কথা না বাড়িয়ে ধুলোবালি জমা পুরনো টেবিল থেকে এক টুকরো সাদা কাগজ বের করলো। কলম দিয়ে খুব যত্ন করে গুছিয়ে নিল, সারপ্রাইজ সাইফান শুভ্র চৌধুরী। সেই কাগজের টুকরোটা হাতে নিয়ে নির্বাণ এবার ধীরে ধীরে পার্সেলটা খুলল। ভেতরে তাকাতে নেহার চোখ দুটো যেন কপালে উঠল। অবিশ্বাসে সে থমকে গেল। এটা তো রিদির পরনে সেই নীল শাড়িটা, আর এই শাড়িটা তো হুবহু সেই রকম যেটা শুভ্রের কাছ থেকে সে একবার নিয়েছিল। একই রকম শাড়ি দিকে নেহাত ভুরু কুঁচকে গেল। আগে সেভাবে খেয়াল করেনি, কিন্তু এখন চোখের সামনে রক্তমাখা শাড়িটা দেখে সে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। নির্বাণ সেই রক্তাক্ত শাড়িটার উপর নেহার লেখা চিরকুটটা রাখলো। তারপর একটা শয়তানি হাসি দিয়ে
অদ্ভুত এক তৃপ্তি নিয়ে বিড়বিড় করে বলল, সারপ্রাইজ সাইফান শুভ্র চৌধুরী। শহরের আনাচে কানাচে শুরু হয়ে বাংলাদেশের প্রতিটি প্রান্ত হন্য হয়ে হৃদিকে ঘুরছে, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। হৃদের অস্তিত্ব যেন বিলীন হয়ে গেছে। শুভ্র জানবে কি করে যে তার মনমোহিনী এখন এই মাটির নিচে? হৃদিকে হারিয়ে শুভ্র প্রায় উন্মাদ, পরিপাটি সেই শুভ্র বদলে তার এখন চুলগুলো এলোমেলো, দু চোখ রক্ত জবার মতো লাল হয়েছে, চেহারা একটা শুকনো ভাব। গত রাত থেকে একটা দানা খাবার পেটে পড়েনি। ফোনে অনবরত কল দিয়ে যাচ্ছে ইকবাল, এহসান আর সোহান চৌধুরী। বাবা আর ফুপার যেন ছেলের চিন্তায় পাগল হয়ে গেছে, কিন্তু তারা কি জানে তাদের চেয়ে কয়েক গুণ বেশি পাগল হয়েছে শুভ্র নিজে। ভেতর থেকে সে কতটা ভেঙে চুরমার তা কেবল সেই জানে। শুভ্রের বিশাল কন্ট্রোল রুমে সারি সারি দুটো কম্পিউটারের সামনে বসে আছে 200 জন দক্ষ মানুষ। তাদের সবার লক্ষ্য একটাই, যে কোনো সূত্রে লোকেশন খুঁজে বের করা। দেশের প্রতিটি তথ্য তারা যাচাই করবে। তাদের পাশে শুভ্র অস্থির পায়চারি করছে। হঠাৎ তীব্র শারীরিক দুর্বলতায় মাথাটা চক্কর দিয়ে উঠল। কিছুটা দূরে কম্পিউটারের সামনে দাঁড়িয়ে কাজ তদারকি করছে ঈশান। হঠাৎ শুভ্রকে হেলে পড়তে দেখে সে দৌড়ে এসে শক্ত করে ধরে পেল। উৎকণ্ঠা নিয়ে বলল, বস আপনি ঠিক আছেন? আপনার শরীর অনেক দুর্বল। বস আপনি দয়া করে কিছু খেয়ে নিন। শুভ্র টলমল পায়ে দাঁড়িয়ে ঈশানের দিকে তাকালো। তার গলায় একরাশ হাহাকার। সে ধরা গলায় বলল, না ঈশান, আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না। আমার এদিকে খুঁজে বের করতে হবে, যে কোনো মূল্যে হোক ওকে বের করে আনতেই হবে। ঈশান বসের এই অবস্থা দেখে নিজেকে সামলাতে পারল না। সে মিনতি করে বলল, কিন্তু বস আপনার শরীর একদম ভেঙে পড়ছে। আপনাকে আগে শক্ত থাকতে হবে। আপনি সুস্থ থাকলে তবেই তো লড়তে পারবেন। শুভ্র ক্লান্তিতে ঈশানের কাঁধে হাত দিয়ে নিজের শরীরের ভর ছেড়ে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য চোখে তাকিয়ে রইল। পেটের খিদের জ্বালা আর আমার মনের জ্বালাটা অনেক বেশি রে ঈশান। আমি শুভ্র যে আসলে কেমন আছি তা আমি ছাড়া আর কেউ বুঝতে পারব না। ঈশান কোনো উত্তর করল না, চুপচাপ রইল। শুভ্রের ব্যক্তিগত জীবনের সবটুকু তার জানা নেই, তবে সে এটুকু ভালো করে টের পাচ্ছে যে বসের মনে একটা নারীর জন্য বিশাল এক জায়গা তৈরি করছে, আর সেই নারী হচ্ছে নিধি। এখন শুভ্রের এই করুণ দশা দেখে পরিষ্কার বোঝা যায়। রাত তখন আনুমানিক 10টা। শুভ্র কন্ট্রোল রুমে বাঘের মতো পায়চারি করছে, আর লোকজন সমান তালে তাগাদা দিচ্ছে, কিন্তু ফলাফল সে শূন্য। আনাচে কানাচে হৃদি নামক মানুষটা বাদে সবাইকে পাওয়া যাচ্ছে, শুধু হৃদির কোনো হাউদিস নেই। শুভ্র নিজের ভেতরে এক চরম অস্থিরতা অনুভব করছে। সে বুঝতে পারছে এবার তাকে তার এই ভয়ঙ্কর রূপে ফিরতে হবে, নাহলে সে তার মনমোহিনীকে চিরতরে হারিয়ে ফেলবে। এমন সময় হঠাৎ করে রুমের কলিং বেল বেজে উঠল। ঈশান দরজার কাছে এসে দরজা খুলতে নিচে রাখা একটা পার্সেল দেখতে পেল। ঈশান ভুরু কুচকে আশেপাশে তাকালো, কিন্তু করিডোরে কেউ নেই। এতে করে যে পার্সেলটা দিয়ে গেল। ঈশান পার্সেলটা হাতে নিয়ে সরাসরি শুভ্রের সামনে এনে দাঁড়ালো। পকেটে চোখটা সামনে ধরে বলল, বস এই পার্সেলটা দরজায় পেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না, মনে হয় দিয়ে চলে গেছে। শুভ্র শূন্য চোখে পার্সেলটার দিকে তাকালো। এক রাতে যে পার্সেল দিয়ে গেল সে তো কিছু অর্ডার করেনি। শুভ্র কোনো কথা না বলে পার্সেলটা নিয়ে কন্ট্রোল রুমে বের হলো। একদম শহরের রাস্তার সামনে এসে দাঁড়ালো। পিছন পিছন ঈশান। শুভ্র আশেপাশে তীক্ষ্ণ নজরে তাকালো। শুধু একটা গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু সন্দেহজনক কাউকে দেখা যাচ্ছে না। শুভ্র ভাবতে হয়তো ভুল করে তার ঠিকানায় পার্সেলটা চলে আসে। বিরক্তিতে শুভ্র যখন রাস্তার পাশে পার্সেলটা ছুঁড়ে ফেলতে ছিল, ঠিক তখনই ঈশান তাকে থামিয়ে দিল। বস একটু খুলেন না, কি আছে? কেউ ভুল করে রেখে গেলে তো অবশ্যই বলে যায়, কিন্তু এই ডেলিভারি বয় তো একটু টু শব্দ করলো না। আমি শিওর বস এতে কিছু আছে। শুভ্র হাতটা মাঝপথে আটকে গেল। ঈশানের কথা শুনে সে পার্সেলটার দিকে তাকালো। এক অজানা আশঙ্কা তার বুকের ভিতরটা ধক করে কেঁপে উঠল। শুভ্র কাঁপা কাঁপা হাতে পকেটটা খুলল, আর খুলতে তার চোখ কপালে উঠে গেল। পাশে দাঁড়িয়ে থেকে ঈশানের চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঈশান অবিশ্বাস্য দৃষ্টি তাকে কাঁপা কাঁপা বলল, বস এটা তো হৃদির শাড়ি, কাল তো এই শাড়ি পরেছিল। শুভ্র তড়িঘড়ি করে পকেট থেকে শাড়িটা বের করলো, আর ঠিক সেই মুহূর্তে শাড়ির ভাঁজ থেকে সাদা কাগজের একটা চিরকুট নিচে পড়ে গেল। শুভ্র সেদিকে তাকানোর সময় পেল না। পুরো কম্পিউটার তখন হাতে ওই কাপড়টার উপর। সে শাড়ি মেলে ধরতে পুরো শাড়ি রক্তে ভিজে জবুথবু হয়ে গেছে। কালচে
রক্তের দাগগুলো দেখে শুভ্রের বুকের ভেতর যেন কেউ ধারালো ছুরি দিয়েছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। রাস্তার ধুলোবালির মধ্যে শাড়িটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। সে আর্তনাদ ভরা ঝাপসা চোখে ঈশানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা বলল, ঈশান, এ তো আমার মনমোহিনীর শাড়ি। ওর শাড়িতে এত রক্ত কেন? আমার মনমোহিনী ঠিক আছে তো? ঈশান কি করবে ভেবে পাচ্ছে না। তার নিজের বুকেরটাও ভয়ের চোটে থরথর করে কাঁপছে। হৃদির পরনের শাড়িটা এমন টাটকা রক্ত। কেউ জেনে বুঝে এমন কাজটা করছে। সরাসরি শুভ্রের কলিজায় কামড় দিয়েছে। হঠাৎ শুভ্র আকাশপাতাক এক আত্মচিৎকার করে ওঠে। সেই হৃদয়ের জ্ঞান হারিয়ে শূন্য আকাশের দিকে তাকিয়ে পাগলের মতো চিৎকার করে, প্লিজ আমার মনমোহিনীকে কেউ কষ্ট দিস না। আমি ওর কষ্ট সইতে পারবো না। কার শত্রুতা আমার মনমোহিনীর সাথে? যা করার আমার সাথে কর, সব শাস্তি আমাকে দে। আল্লাহর দোয়ায় লেগে আমার মনমোহিনীকে একটু যন্ত্রণা ফেরিস না। আমার এই বুক, আমার এই আত্মা ছিঁড়ে যাচ্ছে। আমি ওর কষ্ট সহ্য করতে পারছি না। ঈশান শুভ্রকে সামলাতে ওর দুই কাঁধ শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বলে, বস, আপনি শান্ত হন। হৃদির কিছু হয়নি, ও ঠিক আছে। কেউ কেবল আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া এই নোংরা খেলা খেলছে। কথাটা বলে ঈশান চোখ পড়ল রাস্তায় পড়ে থাকা সেই চিরকুটটার দিকে। ঈশান সেটা তুলে ধরতে তার শরীরের রক্ত হিম হয়ে গেল। সেখানে স্পষ্ট লেখা আছে, সারপ্রাইজ সাইফান শুভ্র চৌধুরী। ঈশান চিরকুটটা শুভ্রের চোখের সামনে, বস এই দেখুন। শুভ্র তার আত্মচিৎকার থামিয়ে ছো মেরে চিরকুটটা হাতে নিল। এই কয়েকটা শব্দ দেখা মাত্র শুভ্রের পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। সে হাতের মুঠোয় কাগজটা এমন ভাষায় পিষল যেন এটা তার শত্রুর গলা। এখন সে নিশ্চিত কেউ অন্তত ঠান্ডা মাথায় তার সাথে যুদ্ধ শুরু করছে। শুভ্রের চোখ দুটো হঠাৎ টকটকে লাল হয়ে গেল। মনে হলো সেখান থেকে বিষাক্ত আগুনের লাভা ঝরছে। সে দাঁত নরক নরকের শয়তানের মতো গম্ভীর আর কলিজা কাঁপানো গলা বলল, আমার সাথে লড়তে চাস তো ঠিক আছে, এখন তুই দেখবি এই সাইফান সবজির সাথে আসলে কার। আমার মনমোহিনী। আমার এই দেহে এক ফোঁটা রক্ত থাকতে ওর কিচ্ছু হতে দেব না। ওর যদি গায়ে এক পশমে আঘাত লাগে তবে শপথ করছি এই শহর আমি জ্যান্ত মানুষদের চিতার আগুনে জ্বালিয়ে খাক করে দিব, সব ধ্বংস করে দিব। তুই যে গর্তায় লুকিয়ে থাকিস না কেন, আজরাইলে তোর শিউরে আমি ঠিক পৌঁছে যাবো। জাস্ট ওয়েট কর। তুই কল্পনাও করতে পারবি না সাইফান শুভ্র চৌধুরী যখন জানোয়ার হয় তখন মৃত্যু তার সামনে এসে ক্ষমা চায়। কেটে গেছে দীর্ঘ 20 দিন। এই 20 দিনে হৃদি অনেকটাই সুস্থ হয়ে গেছে। এখন সে নিজের পায়ে হাঁটাহাঁটি করতে পারে। কিন্তু সুস্থ হওয়ার পর সাথে সাথে হৃদির পাগলামি যেন কয়েক গুণ বেড়ে গেছে। প্রতিটা মুহূর্তে সে চিৎকার করে বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে। কিন্তু নির্বাণ অন্তত কঠোরভাবে তার সব পাগলামি নিয়ন্ত্রণ করছে। দিনের অধিকাংশ সময় তাকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়, যেখানে বাইরের আলো বাতাস ঢোকা নেই। এই 20 দিনে সব থেকে অবাক করার বিষয় হলো শুভ্রের নীরবতা। যে শুভ্র প্রথম দিকে পুরো পৃথিবী তন্ন তন্ন করে হৃদিকে খুঁজছে, সে হঠাৎ করে যেন অদৃশ্য হয়ে যায়। নির্বাণ তার গোপন সোর্সের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারছে শুভ্র এখন হৃদির শোক ভুলে নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় কাটাচ্ছে। নির্বাণ অবাক হওয়ার সীমা। যেই ছেলেটা হৃদির জন্য পুরো শহর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল সে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিল। পরক্ষণে নির্বাণের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে মনে মনল, শুভ্র চৌধুরী কি তবে ভয় পেয়ে পিছিয়ে গেল, নাকি মায়াবীর মায়া এত তাড়াতাড়ি কাটিয়ে গেল? রাত তখন 10টা। নির্বাণ তার ফোনের স্ক্রিনে একটা অচেনা নাম্বার ডায়াল করে গম্ভীর করে বলল, এখন আসল খেলার সময় হয়ে গেছে। আর যেভাবে হোক শুভ্রকে আমার পায়ের কাছে চাই, কোনো যাতে ভুল না হয়। ওপাশ থেকে অন্তত আত্মবিশ্বাসী এক যান্ত্রিক কণ্ঠ ভেসে আসলো, ওকে বস, কাজ হয়ে যাবে। কলটা কেটে দিতে নির্বাণ অন্ধকার ঘরে একটা শয়তানি হাসি প্রতিধ্বনিত হলো। সে জানলার কাচের ওপারে অন্ধকারের দিকে তাকে বিড়বিড় করে বলল, সাইফান শুভ্র চৌধুরী, আমার এই নরকপুরকে তোমাকে অগ্রিম স্বাগতম। দেখা যাক তোমার ব্যবসার নেশা বড় নাকি তোমার ভালোবাসার। শুভ্র অফিস থেকে একাই গাড়ি চালিয়ে ফিরছিল। ইকবাল হোসেন, রাবিয়া হোসেন আর ইমনকে সে তাদের বাড়িতে থাকতে বলেছে। তাদের চোখে মুখে এক হারানো আতঙ্ক। শুভ্র তার নিজেই এক কথাতে শান্ত করে দিচ্ছে হৃদিকে সে সুস্থ আর অক্ষত ফিরিয়ে আনবে। এটা শুধু কথা নয়, এটা সাইফান শুভ্র চৌধুরীর দেওয়া জবান। তবে শুভ্রের শান্ত মাথার ভেতরে আসলে কী ধরনের ধ্বংসাত্মক পরিকল্পনা চলছে তার দুনিয়ার অন্য কোনো প্রাণের পক্ষে বোঝা সম্ভব নয়। শহরের কোলাহল পেরিয়ে মাঝ রাস্তায় এক জনমানবহীন নিঝুম অন্ধকারে আসতে হঠাৎ একটা কর্কশ শব্দ হলো। ফুস করে
চাকা ফেটে শুভ্রের গাড়িটা এদিকে হেলে পড়ল। শুভ্র এই দীর্ঘশ্বাস ফেলে বিরক্তির মুখে গাড়ি থেকে নামলো। চাকাটা পরীক্ষা করতে দেখলো পুরোপুরি পাঞ্চার হয়ে গেছে। সে রাগে একটা লাথি মেরে গালি দিল, ধুর ছাই। ঠিক সেই মুহূর্তে অন্ধকার করে কেউ একজন তড়িৎ গতিতে এসে পেছন থেকে শুভ্রের নাকে মুখে ক্লোরোফর্ম ভেজানো রুমাল চেপে ধরলো। শুভ্র কিছু বুঝে ওঠার আগে একদল লোক তাকে কালো গাড়ির মুখোশ পরিয়ে পাজাগুলো করে একটা কালো কাচের গাড়িতে তুলে নিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই পুরো সময়টাতে শুভ্র টু শব্দ করলো না, কোনো হাত পা ছোড়াছুড়ি বা বাঁচার জন্য আত্মচিৎকার করলো না। সে যেন এক মুহূর্তের মতো পাথরে শান্ত হয়ে ধরিল। কিডন্যাপার গার্ডরা নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করলো। তারা বেশ অবাক। অন্য সময় যাদের তুলে এনে তারা ভয়ে চিৎকার করে কিংবা বাঁচার চেষ্টা করে, কিন্তু এই লোকটা একদম হিমশীতল। শুভ্র এই অস্বাভাবিক নীরবতা গার্ডদের কলিজায় এক অজানা ত্রাস ধরিয়ে দিল। তারা বিভিন্ন গল্প পড়েছে, বাঘ যখন তার শিকারীকে আক্রমণ করার জন্য ওঁত পেতে থাকে, সে ঠিক এইভাবে নিঃশব্দে আর শান্ত হয়। শুভ্র কি তবে তবে তার শিকারী, নাকি শুভ্র তাদের কোনো মরণ ফাঁদ নিয়ে যাচ্ছে? পরক্ষণে তারা নিজেদের ঝেড়ে ফেললো। হুকুমের পালন করাটা তাদের কাজ, এর বেশি ভাবার সময় নেই। পায়ের উপর পা তুলে আয়েশ করে একটা বড় কামরায় বসেছে নির্বাণ। তার আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট থেকে ধোঁয়া কুণ্ডলে পাকে উঠছে। পুরো ঘরে এক ধরনের অশুভ নিস্তব্ধতা। ঠিক তখনই ভারী দরজা ঠেলে ভেতরে ঢুকলো একজন গার্ড। সে মাথা নিচু করে জানল, বস, কাজ হয়ে গেছে, আর ওকে হাত পা বেঁধে একদম কবজায় এনে পাশের ঘরে রেখেছি। নির্বাণ কোনো কথা বলল না, শুধু হাতের ইশারায় গার্ডকে বাইরে যেতে বলল। গার্ডরা চলে যেতে নির্বাণের গলা থেকে একটা পৈশাচিক হাসির শব্দ বেরোলো। সে নিজেই জয়ে নিজে উন্মাদ হয়ে হাসতে হাসতে সে বিড়বিড় করল, অবশেষে তুমি আমার জালে ধরা দিলে শুভ্র চৌধুরী। খানিকক্ষণ নির্বাণ ধীর পায়ে সেই অন্ধকার ঘরটির দিকে এগিয়ে গেল যেখানে শুভ্রকে রাখা হয়েছে। ঘরে মৃদু একটা নীলচে আলো জ্বলছে, যার ঝাপসা আভায় চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় শুভ্র দেখা যাচ্ছে। শুভ্রের মুখটা তখনও কালো মুখোশে ঢাকা, সামান্য মাথা নিচু হয়েছে। নির্বাণ খুব মন্থর করতে হাঁটতে হাঁটতে সোজা শুভ্রের সামনে একটা চেয়ারে বসলো। আজ প্রথম নির্বাণ আর সাইফোন শুভ্র চৌধুরী একে অপরের মুখোমুখি। নির্বাণের ঠোঁটে এক বিজয়ী শয়তানি হাসি। সে তার সিগারেটের শেষ টান দিয়ে ধটুকো শুভ্রের মুখে লক্ষ্য করে সজোরে ছাড়ল। অন্ধকারে এই ঘরে নিঃশ্বাস নেওয়া শব্দের চেয়ে এই নির্বাণ তীব্র হাসির শব্দটা বেশি স্পষ্ট হয়েছে। নির্বাণ ধোয়া ছেড়ে শুভ্রের কালো মুখোশ পরা নিথর মুখের দিকে তাকিয়ে উপহাসে বলল, স্বাগতম মিস্টার সাইফান চৌধুরী। শুভ্রের গলা থেকে কোনো কম্পন বের হলো না। খুব শান্ত ও নিরেট গলায় সে উত্তর দিল, ধন্যবাদ। মুহূর্তে নির্বাণের ঠোঁট থেকে বিজয়ের হাসিটা নিভে গেল। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। একজন মানুষ অপহৃত হয়ে হাত পা বাঁধা অবস্থায় এত স্বাভাবিক কথা বলছে। নির্বাণ চোয়ারে আর একটু ঝুঁকে বসে কুর গলা বলে, চিনিস আমাকে? শুভ্র ঠোঁটের কোণে হয়তো এক চিলতে হাসি ফুটল। সে নির্লিপ্ত হয়তো। নির্বাণ মেজাজ এবার বিগড়ে গেল শুরু হলো। সে দাঁত কিরমির করলো, তুই তো স্বাভাবিক কিভাবে কথা বলছিস? পরিস্থিতি কি বুঝতে পারছিস না? শুভ্রর গলায় বিন্দুমাত্র বিকার নেই। সে যেন নিজের ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল এমনভাবে। কথা তো মানুষই বলে, আর কিভাবে বলে আমার জানা নেই। শুভ্রের এবার অবাগের চরম পর্যায়ে গেল। শুভ্রের এই ইস্পাত কঠিন মানসিকতা তার হিসাব ওলটপালট করে দিল। সে চিৎকার করে বলল, তোকে জানোয়ারের মতো তুলে নিয়ে আসলাম, হাত পা বেঁধে রাখলাম, তোর কি জানের ভয় করছে না? আমি চাইলে তোকে এখনই মেরে ফেলতে পারি। শুভ্র মুহূর্তে থামলো, তারপর গম্ভীর এবং দার্শনিক হিসেবে বলল, জীবন যেহেতু আছে সেহেতু মরণ তো হবে, এতে জানের ভয় করার কী আছে? নির্বাণে ধৈর্যের ভাত এবার পুরোপুরি ভেঙে এলো। এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে একটা মানুষ এতটা নির্লিপ্ত আর স্বাভাবিকভাবে বসে থাকতে পারে, তাই এই শুভ্রকে চোখের সামনে না দেখলে কোনোদিন বিশ্বাস করতে পারত না। অপমানের আগে নির্ভর রক্ত মাথায় চড়ে বসে। সে মুহূর্তের মধ্যে পাশবিক চিৎকার করে গার্ডদের উদ্দেশ্যে বলে, কী দেখছে তোরা? ওর মুখোশ খোল, দেখি ওর মুখটা। কার এত বড় সাহস, ওর কলিজায় এত বিষ যে আমার সামনে বসে বড় বড় কথা বলছে। একজন গার্ড কিছুটা ভয়ে এগিয়ে এলো। কাঁপা কাঁপা হাতে শুভ্রের কালো মুখোশটা ধীরে ধীরে খুলে ফেললো। আর মুখোশটা সবার সাথে সাথে যেন ঘরের আবহাওয়া বদলে দিল। সামনে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো যে মুখোশ খুললো, তারা প্রত্যেকে শুভ্রকে দেখা মাত্র বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে পেছনে সরে গেল। তাদের চোখে মুখে এখন চরম আতঙ্ক। সবাই ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলে উঠল, কিংসু। নির্বাণ কিছু বুঝতে পারল না।
তার নিজের পোশাক গার্ডগুলো শুভ্রকে দেখে এভাবে মরার মতো কাঁপছে কেন। শুভ্র কোনো কথা না বলে একদম বরফ শীতল চোখে একবার গার্ডদের দিকে তাকালো। সেই চাহনিতে কী ছিল কে জানে, কিন্তু মুহূর্তের মধ্যে গার্ডরা বড় বড় ঢোক গেলে একদম পাথরের মতো দাঁড়িয়ে দিল। নির্বাণ রাগে ফেটে পড়ে গার্ডদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, এভাবে কাঁপলি কাঁপলি কেন তোরা? মনে হলো কোনো ভূত দেখছিস? কি দেখছিস ওর চেহারে? একজন গার্ড আমতা আমতা করে কোনো মতে কাপা গলা বলল, বস এমনি। নির্বাণে খটকা লাগলো। সে সন্দেহের দৃষ্টিতে সরাসরি শুভ্রের চোখের দিকে তাকালো। শুভ্র একদম নির্লিপ্ত, যেন কিছুই নেই। নির্বাণ দাঁতে দাঁত চেপে শুভ্রকে প্রশ্ন করল, আবে শালা কে তুই? শুভ্র এবার নির্বাণের চোখের দিকে গভীর আর স্থিরভাবে তাকালো। তার ঠোঁটের কোনো ফুটে উঠল এক তাচ্ছিল্য হাসি। সে খুব নিচু কিন্তু পৈশাসিক গম্ভীর গলা বলল, তোর আব্বা লেখে আব্বা ডাক। নির্বাণ রাগে মাথায় রাগে যেন রাগ ছিঁড়ে যাচ্ছে। এই চরম মুহূর্তে শুভ্রের মুখে এমন তাচ্ছিল্য সে মানতে পারছে না। সে এক মুহূর্তে দেরি না করে পাশের গার্ডের হাত থেকে রিভলভারটা ছোঁ মেরে নিয়ে সরাসরি শুভ্রের কপালে ঠেকায়। আগ্নেয়াস্ত্রের ঠান্ডা লালটা শুভ্রের চামড়া ছুঁয়েছে, কিন্তু তার চোখের পলক পর্যন্ত নড়ল না। নির্বাণ দাঁত কিরমিরগুলো, তুই কে? তোর পরিচয় কি? তা জানার কোনো দরকার নেই আমার। আমার লক্ষ্য শুধু একটাই, আমার বোনের মনের আশা পূরণ করবি। শোন শুভ্র, যদি জ্যান্ত বাঁচতে চাস তবে আমার বোনকে বিয়ে করবি। তুই নিয়ার ভালোবাসার মানুষ বলে তোর এত বড় বড় কথা সহ্য করছি, না হলে তোকে এতক্ষণে। নির্বাণ বাক্যটা শেষ করার সুযোগ পেল না। শুভ্র একদম নিচু কিন্তু পাথরের মতো ভারী গেলে বলে, তুই আমার বাল করবি। কথাটা শুনে নির্বাণ সারা শরীরে আগুন ঝলসে গেল। সে রাগে চিৎকার করে উঠল, শুভ্র আমাকে রাগাস না, বলছি ভালো হবে না। আমার বোনকে তোকে বিয়ে করতে হবে। তুই জানিস নেহা কতটা ভালোবাসে, তোর জন্য ও মরে যেতে পারে। শুভ্র এবার নির্বাণের চোখের দিকে সোজাসুজি তাকালো। ওর দৃষ্টিতে কোনো মায়া নেই, কোনো ভয় নেই, আছে শুধু একরাশ অবজ্ঞা আর ঘৃণা। সে খুব শান্তভাবে বলল, কিন্তু আমি তো বাসি না যাকে আমি ভালোবাসি, কেন বিয়ে করতে যাব? তোর বোনকে ভালোবেসে কি আমাকেও ভালোবাসতে হবে? শুভ্র এমন যুক্তিপূর্ণ আর রুট জবাবে নির্বাণ কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। সে বুঝতে পারছে এই লোককে ভয় দেখে বা অস্ত্র উঁচিয়ে টলানো সম্ভব না। রুমের ভেতরে তখন এক অসহ্য উত্তেজনা, একদিকে নির্বাণে উন্মুক্ত রাগ, অন্যদিকে শুভ্র হিমশীতল জেদ। নির্বাণের চোখের মণি দুটো রাগে চিকচিক করে উঠল। সে রিভলভারটা শুভ্রের কপাল থেকে সরিয়ে শেষবারের মতো শান্ত কিন্তু চরম হুঁশিয়ে দিয়ে বলল, তাহলে তুই নেহাকে বিয়ে করবি না, এটাই তো শেষ কথা? শুভ্রর গলায় কোনো দ্বিধা নেই, কোনো জড়তা নেই। সে নির্বাণের চোখের দিকে তাকিয়ে একটা শব্দ দিল, হুম। নির্বাণ এবার বিকট একটা হাসি দিল। সে হাসিতে কেবল শয়তানি মাখানো। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঠিক আছে, তাহলে জেনে রাখ, আমার বোনকে বিয়ে না করলে তুই তিলে তিলে শেষ হবি। তোর এই অহংকার আমি গুঁড়িয়ে দিব। বলেই নির্বাণ তার পেছনে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে ফিরে পাথরের মতো শক্ত করে গলায় আদেশ দিল, শোন, এক সেকেন্ডে সেকেন্ডে লাঠি দিয়ে আঘাত করবি। যতক্ষণ না নেহাকে বিয়ে করতে রাজি হয় ততক্ষণ একটা সেকেন্ডের জন্য থামবি না। ও শরীর আজ থেতলে দে। নির্বাণের সেই ভয়ঙ্কর হুকুম শুনে গার্ডরা সবাই জমে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে কেউ এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। একজন গার্ড অনেক কষ্টে নিজের ঢোক গেলে কাঁপা কাঁপা গলে বলে, বস মারতেই হবে, এভাবে অন্ধকারে বেঁধে রাখলে তো হয় না। নির্বাণে বাজ পড়ার মতো শব্দে ধমক দিয়ে উঠল। সে রাগী দৃষ্টি থেকে গাটার দিকে তাকালো। তার চাহনিতে স্পষ্ট মৃত্যু পরোয়ানা। গাটা ভয়ে চমকে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। ঠিক সেই মুহূর্তে গার্ডরা ভীতু চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্র সেই সময় গার্ডটার দিকে এক অদ্ভুত আর রহস্যময় দৃষ্টিতে তাকালো। সেই চোখের ইশারায় কি গোপন সংকেত ছিল তা কেবল তারাই জানে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেল। নিজের ভয় লুকোনোর জন্য বা বসের হুকুমে হোক, গার্ড ভারী লাঠি দিয়ে উঁচিয়ে ধরল। তারপর সজোরে একের পর এক আঘাত শুরু করতে লাগলো শুভ্রের শরীরে। শুভ্রের প্রতিটি আঘাত ঘরটা প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয় শুভ্রের মুখ দিয়ে একটা আর্তনাদ বেরোচ্ছে না। সে যেন ব্যথার ঊর্ধ্বে চলে গেছে। নির্বাণের ঠোঁটে তখন এক পৈশাচিক হাসি। সকাল সকাল নির্বাণ আর নিয়ে হাসতে হাসতে ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে। দুই ভাই বোনের মুখে এক পৈশাচিক শয়তানি হাসি, যেন তারা কোনো রাজ্য জয় করে ফেলছে। ঠিক এমন সময় একজন গার্ড এসে মাথা নিচু করে নির্বাণকে জানালো, গজ বুনে বুনে ৩০০টা আঘাত করছে, কিন্তু মুখ দিয়ে হ্যাঁ শব্দটা বের করতে পারেনি। সারা শরীর লাঠির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে, নীল হয়ে ফুলে আছে সব জায়গায়, তবু জেদ ছাড়ছে না। কথাটা শোনা মাত্র নিহার কফির মগটা ধপ করে টেবিলের উপর রেখে উঠল। তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। সে দৃঢ় গলায় বলে,
আমি কথা বলবো শুভ্রর সাথে, দেখবো ওর কত জেদ আর কত বড় কলিজা। নির্বাণ একটা তৃপ্তির হাসি দিয়ে গার্ডকে ইশারা করলো, ওকে নিয়ে যা। গার্ডের সাথে সাথে নেহা সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে রুমে এসে ঢুকলো। ঘরের ভেতর গোমড় আর ভারী অন্ধকার। শুভ্র তখন চেয়ারে মাথাটা পেছন দিয়ে হেলিয়ে দিয়ে নিঃসাড় হয়ে বসে আছে। তার সিল্কি চুলগুলো এখন ঘাম আর রক্তে লেপ্টে এলোমেলো হয়ে কপালে এসে পড়ছে। ঠোঁটের কোণ দিয়ে দিয়ে শুকনো রক্তের রেখা, আর ছেঁড়া শার্টের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে লাঠির শত শত আঘাত। শুভ্রকে এই অবস্থা দেখে নেহার কলিজার ভেতরটা এক মুহূর্তের জন্য মোচড় দিতে উঠলো। যতই স্বার্থপর হোক, দিন শেষে সে শুভ্রকে পাগলের মতো ভালোবাসে। আর নিজের ভালোবাসার মানুষকে এইভাবে রক্তাক্ত অবস্থায় দেখার ক্ষমতা কোনো নারীর থাকে না। তবু নিজেকে সামলে নেহা পাথরের মতো মুখ করে শুভ্রের সামনে এসে দাঁড়ালো। শুভ্র খুব ঝাপসা ধীরভাবে চোখের পাতা মেলল। ঝাপসা কিন্তু তীক্ষ্ণ চোখে দৃষ্টিতে নেহার দিকে তাকালো। নেহা কম্পিত কণ্ঠে বলল, আমাকে বিয়ে করতে তোমার আসলে সমস্যাটা কোথায় শুভ্র? শুভ্র কোনো ক্লান্তি ছাড়া খুব নির্গর বলল, আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই, শুধু একটাই উত্তর আছে, আমি তোমাকে বিয়ে করব না। নেহার চোয়াল শক্ত হলো। সে তিক্তস্বর বলল, কেন? আমি কি দেখতে খারাপ, নাকি আমি একজন ধর্ষিতা হয়েছে বলে আমার উপর এত ঘৃণা? শুভ্র একটা দীর্ঘশ্বাস পেল। তার কণ্ঠস্বরে কোনো ঘৃণা ছিল না, ছিল এক অদ্ভুত গাম্ভীর্য। সে বলল, নারীকে আমি সবসময় সম্মান করি নিয়া, তুমি ধর্ষিতা সেটা তোমার ভাগ্যের পরিহাস, এতে তোমার কোনো হাত নেই। তাই সেটা আমি তোমাকে ছোট করার রুচি আমার নেই। আমি তোমাকে ওভাবে দেখি না। নেহা এবার ভেঙে পড়লো। সে শুভ্রের হাঁটুর কাছে বসে পড়ে আর্তনাদ করে বলল, তাহলে আমাকে বিয়ে করতে কেন চাইছো না শুভ্র? আমি তোমাকে ভালোবাসি, আমার সবটুকু দিয়ে ভালোবাসি, বিশ্বাস করো। তুমি শুধু আমাকে একবার নিজের করে না, আমি প্রমিস তোমার সব কথা আমি অক্ষর অক্ষর শুনবো। তোমার সব আদেশ আমি মাথা পেতে নেব, শুধু আমাকে ফিরিয়ে দিও না শুভ্র। শুভ্র নেহার চোখের দিকে তাকিয়ে এক বুক যন্ত্রণা চেপে খুব শান্তভাবে বলল, ভালোবাসার অর্থ তুমি তুমি বোঝো না নেহা? তাহলে আমার হৃদয়ে যদি আগের থেকে অন্য কেউ রাজত্ব করে, তাকে সেখানে রেখে আমার মন কিভাবে তোমাকে গ্রহণ করবো? আমি চাইলেও তো তোমাকে এই হৃদয়ে জায়গা দিতে পারি না। শুভ্রার মুখ থেকে কথাগুলো বেরোনোর মতো নেহার চেহারার মায়া উবে গেল। এক মুহূর্তে পাথরের মতো শক্ত হয়ে সে এক ঝটকা দিয়ে উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলে, তুমি নিশ্চিত ওই হৃদির কথা বলছো, তাই না? হৃদি নামটা কানে আসা মাত্র শুভ্রের সারা শরীর যেন বিদ্যুতের শক গেল। এত অত্যাচার, যে যে চোখ দুটো পাথরের মতো ছিল, সেই চোখ দুটো মুহূর্তে ঝাপসা হয়ে গেল। হৃদির অভাব তাকে এক নিমেষে প্রচণ্ড দুর্বল করে দিল। নেহা শুভ্রের এই নির্ভরতা চোখের পানি দেখে হিংসায় জ্বলে উঠল। সে শুভ্রের একদম মুখের কাছে মুখ এনে দাঁত কিরমিরে বলল, যদি তোর জীবনে এই হৃদিই না থাকে, যদি তুমি ওকে কোনোদিন ফিরে না পাও। শুভ্রের বুকের ভেতরে খা খা করে উঠল। সে নিজের অজান্তে অস্ফুট স্বরে আর প্রচণ্ড অসত্য বলল, পাগল হয়ে যাবো আমি, ধ্বংস হয়ে যাব। শুভ্রের গলায় হৃদির প্রতি এমন টান দেখে নেহার ভিতরে থাকা নারী সত্তাটা ঈষৎ হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলল। সে নিশ্চিত হয়ে গেল এই পুরুষের হৃদয়ে অন্য কারোর জন্য আর তিল পরিমাণ জায়গা অবশিষ্ট নেই। নেহার রাগের অন্ধ হেসে বলল, যেখানে সাইফান শুভ্র চৌধুরী আমার নয়, সেখানে সাইফান শুভ্র চৌধুরীর ধ্বংসই প্রাপ্য। নেহা ড্রয়িং রুমে ফিরে এসে পাগলের মতো হাতে সব যা পাচ্ছে সব কিছু আছাড় দিয়ে ভাঙচুর করছে। দামি কাচের ফুলদানি থেকে শুরু করে শোপিস সব মাটিতে পড়ে চুরমার হয়েছে। নির্বাণ দ্রুত এগিয়ে এসে নেহাকে আটকানোর চেষ্টা করলো। শান্ত গলা বলল, কুল ডাউন নেহা, কী হয়েছে? এমন কেন করছিস? শান্ত হ। নেহা এক ঝটকায় একটা বড় ফুলদানি তুলে দেওয়ালে ছুঁড়ে মেরে চিৎকার করলো, সব ধ্বংস করে দেব আমি। ওই শুভ্র কেন বোঝে না আমার ভালোবাসা? কেন বোঝে না আমি ওর জন্য কতটা পাগল? নির্বাণ একগাল হেসে তাচ্ছিল্যের সাথে বলল, তুই তো ভালো করে জানিস ওই একগুঁয়ে এক হাড়তারা আজ ওই শুভ্রকে তুই ভালোবাসিস বলে বেঁচে গেছে, না হলে আমার মেজাজ যে পর্যায়ে ছিল এতক্ষণ আমি ওকে জানে মেরে দিতাম। নেহা এবার নির্বাণের শার্টের গলা চেপে ধরে চোখে আগুন নিয়ে বলল, ওই ঘাটতালাকে আমার লাগবে। আমি বুঝি না, ওকে ছাড়া অন্য পুরুষের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। ওকে আমার ভালো লাগে, ওকে চাই আমার জীবনে যেভাবে হোক। নির্বাণ নেহার মাথায় হাত রেখে আসতে দৌড় নাড়ি, পেয়ে যাবে। নির্বাণ চৌধুরী যা চায় তা করে ছাড়ে। নেহা নির্বাণের মুখোমুখি দাঁড়িয়ে অবিশ্বাস্য বলল, কীভাবে পারো? আমি ওকে, ও তো সারাক্ষণ হৃদির নাম যাবে, ও হৃদিকে চায়, হৃদিকে ভালোবাসে, ওর হৃদয় শুধু হৃদির জায়গা, আমার না। হৃদির নামটা শোনা মাত্র কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। তার নিজের ভেতরে থাকা সেই দগদগে পাগলামিটা যেন আবার চাড়া দিল। হৃদি, যাকে সে নিজের নেশার মতো ভালোবাসে, যাকে সে
কোনোভাবে হারাতে পারে না। নির্বাণের ঠোঁটে দৃষ্টির বদলে ঠোঁটে ফুটে উঠল এক পৈশাসিক হাসি। সে শান্ত কিন্তু শীতল করে, বুঝেছি এখন আমার কি করতে হবে। নেহা ভুরু কুচকে তার ভাইয়ের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, কি করবে তুমি? নির্বাণ তার কলারটা ঠিক করে নিয়ে এক অদ্ভুত স্বরে বলল, বিয়ে। অন্ধকারে ঝাপসা আলোয় জানলার গ্রিল ধরে স্থির হয়ে বসে আছে রিদি। বাইরে ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে আছে, ওর চোখ দুটো নোনা জল গড়িয়ে পড়ছে। আজ দীর্ঘ 20টা দিন বাবা মা ভাইকে দেখে না। জানি না তারা কেমন আছে, আদৌ খেয়ে দিয়ে বেঁচে আছে কিনা। কিন্তু সব থেকে বড় রক্তক্ষরণ হচ্ছে শুভ্রের জন্য। শুভ্রের কি ওর জন্য একটু মায়া লাগে না? 20টা দিন ধরে নিখোঁজ, অথচ শুভ্র একবারের জন্য তাকে খুঁজে বের করার চেষ্টা করলো না। রিদি ভাবলো শুভ্র হয়তো ধরে নিচ্ছে সে স্থিরতাটা হারিয়ে গেছে, তাই মিছে খুঁজে লাভ নেই। সে হয়তো এখন মত্ত বিশাল ব্যবসা আর কাজ নিয়ে। ভুলে গেছে একসময় রিদি নামের কেউ তার জীবনে ছিল। রিদি দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড়ে, হায়রে মানুষ, পাষাণ মানুষকে কেন এই হৃদয় খুঁজে বেড়ায়। এটাই বোধহয় বাস্তবে ভালোবাসা। মানুষ যতই পাষাণ হোক, এই অবুঝ হৃদয় পাষাণটার জন্যই কাঁদবে। রিদি নিজের চোখের পানিটুকু নিয়ে জানলার উপরে শূন্যতার দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, আমার যা হারাবার হয়ে গেছে। গানের মাঝখানে রিদির চোখ উল্টো বন্ধ করলো। অন্ধকারে কল্পনাতে ভেসে উঠল শুভ্রের মায়াবী মুখটা। রিদি চোখ বন্ধ করে রেখে বলল, নীর ভেঙে গেছে, পাখি গেছে উড়ে। বাহ, খুব সুন্দর গান গাও তো তুমি। হঠাৎ কারো কণ্ঠস্বরে চমকে উঠল রিদি। গান থামিয়ে ঝট করে তাকিয়ে দেখলো দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়েছে নির্বাণ। তার ঠোঁটে সেই পরিচিত রহস্যময় হাসি। মুহূর্তে রিদি ঘৃণা ভরা চোখে তাকিয়ে নিল। এই লোকটাকে দেখলে ওর পিত্তি জ্বলে ওঠে, মনে হয় নরকের কোনো শয়তান ওর সামনে দাঁড়িয়েছে। রিদি কোনো মতে উত্তর না করে আবার জানলার দিকে মুখ ঘুরে পাথরের মতো বসে রইল। নির্বাণ ধীর পায়ে ঘরে ঢুকে একদম কাছাকাছি এসে দাঁড়ালো। ও জানে রিদি ওকে কতটা ঘৃণা করে, কিন্তু সেই ঘৃণার জন্য নির্বাণের নেশা দাঁড়িয়েছে। নির্বাণ রিদির পাশে বসে এক আয়েশ করে গলা খাঁকড়ে দিল। ওর চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। সে রিদির দিকে তাকে শান্ত গলে বলল, তোমার বন্দিদশা এবার শেষ রিদি, অনেক হয়েছে। আর এইভাবে অন্ধকার থাকতে হবে না। এখন থেকে তুমি বাইরে আলো বাতাস দেখতে পাবে, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবে। বাড়ি যাওয়ার কথা শুনে রিদির স্নান হওয়া চোখে এক মুহূর্তের জন্য আশার আলো ঝলমল করে উঠল। সে অবিশ্বাস্য সুরে জিজ্ঞেস করল, সত্যি বলছেন? আমাকে আমার বাবা মার কাছে যেতে দেবেন? আমাকে ছেড়ে দিবেন? নির্বাণ একটা বাঁকা হাসি দিয়ে বলল, ছেড়ে দেবো, তবে একটা ছোট্ট সত্য আসে। রিদি বুক টিপে টিপে অবস্থায় বলল, কি সত্য? নির্বাণ এবার রিদির চোখের দিকে তাকিয়ে অন্তত স্থির করে বলল, সত্যটা হলো আমাকে বিয়ে করতে হবে। রিদি যেন আকাশ থেকে পড়ল। মুহূর্তে ও শরীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সেই ঘৃণায় শিউরে উঠে তড়িৎ গতি বলল, অসম্ভব, আমি মরে গেলেও পারবো না। আপনি কি করে ভাবলেন আমি আপনাকে বিয়ে করব? নির্বাণের চেহারার কোনো ভাবান্তর হলো, সে আগের মতো নির্বিকার। এত উত্তেজিত হচ্ছে কেন? তুমি পারবে কি পারবে না সেটা আমি জানতে চাইনি, আসেনি। আমি তোমাকে শুধু আমার সিদ্ধান্তটা জানলাম, আমি তোমাকে বিয়ে করব, সেটাই ফাইনাল। রিদি এবার রাগে অপমানে ফিরে বলল, সে চিৎকার করে বলল, এখানে মরে গিয়ে পচে যাব, তবু আপনার মতো জানোয়ারকে আমি বিয়ে করব না কোনো দিন। রিদির ঘৃণা পড়ার কথা শুনে নির্বাণ অট্টহাসিতে ফেটে পড়ল। রিদির আগে ফুঁসছে, তার যদি সামর্থ্য থাকতো তবে এই নির্বাণকে এখনই শেষ করে ফেলতো। নির্বাণ হাসি থামিয়ে কুট গলায় বলল, জানি তুমি এত সহজে রাজি হবে না, আর জন্য তোমাকে খুশি করতে একটা স্পেশাল সারপ্রাইজ এনেছি। সারপ্রাইজটা যে এত সুন্দর, ওটা দেখার পর তুমি নিজেই নিচে নেচে আমাকে বিয়ে করতে। রিদি ভুরু কুচকে সন্দেহান চোখে তাকালো। তার মন কু ডাকছে। সে কাঁপা গলে বলল, সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? নির্বাণ কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। পকেট থেকে একটা সাদা রুমাল বের করলো। রুমালটা নাকের কাছে নিয়ে একবার গভীর ঘ্রাণ নিল। তারপর হঠাৎ করে বাম হাত দিয়ে রিদিকে হ্যাঁচকা টান দিয়ে দাঁড় করে দিল। রিদি কিছু বুঝে ওঠার আগে নির্বাণ তার পেছনে গিয়ে চোখের উপর রুমালটা শক্ত করে বাঁধতে বাঁধতে বলল, চলো তোমাকে নিয়ে যাই সেই কাঙ্ক্ষিত সারপ্রাইজ দেখাতে, যেখানে তোমার সব প্রশ্নের উত্তর আছে। নির্বাণ রিদির হাত শক্ত করে ধরে একরকম টেনে হিঁচড়ে সেই অন্ধকার সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। রিদি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না, শুধু তার বুকটা দুরু দুরু করছে। কিছুক্ষণ দূর দূর কাঁপছে। কিছুক্ষণ হাঁটার পর নির্বাণ একটা লোহার দরজা খোলার শব্দ পেল। ঘরের ভেতরে ঘুমোট আর ভ্যাপসা গন্ধ। নির্বাণ রিদিকে ঘরের ঠিক মাঝখানে দাঁড় করলো।
তারপর রিদির কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল, রেডি তো স্পেশাল সারপ্রাইজটা দেখার জন্য? বলে নির্বাণ এক ঝটকায় রিদির চোখের রুমালটা খুলে দিল। ঝাপসা আলো রিদির সামনের দিকে তাকিয়ে পাথরের মতো জমে গেল। তার পায়ের তলার মাটি যেন সরে গেল। অসম্ভব রকম ভালোবাসি তোমায়, ৩য় পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে। কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ।